তোর আশিকি পর্ব সংখ্যা ৮। সঙ্গে সঙ্গে বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো ইয়াসের অনুভূতিহীন নিষ্প্রাণ কণ্ঠস্বর। পরবর্তী কিছু মুহূর্ত পেরিয়ে গেল অসহনীয় নৈঃশব্দে। দুজনার শ্বাস-প্রশ্বাসের গভীর আওয়াজটুকুই কেবল থেকে থেকে প্রতিধ্বনিত হতে থাকলো ঘরের প্রতিটি দেওয়াল জুড়ে। প্রবল নৈঃশব্দের মাঝেও ইয়াসের হাতের উপর এসে গড়িয়ে পড়ল রমণীর দুফোঁটা অশ্রুভেজা নোনা জল। ইয়াসের রাগ বরাবরই ভয়ঙ্কর। রেগে গেলে অদ্ভুত পৈশাচিক রূপ ধারণ করে সে, হিতাহিত শূন্য হয়ে যায় একেবারে। তাই তো অন্য সময় ইয়াসকে প্রতি পদে পদে জ্বালানোর পায়তারা করলেও রাগের সময় প্রিসিলা নিজেও কুণ্ঠিত হয়ে পড়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। অকারণ আড়ষ্টতায় জর্জরিত হয়ে মেয়েটার চিবুক ঠেকেছে গলায়। কিন্তু আজকের রাগটা একটু অন্যরকম। নিজের রাগে নিজেই যেন আশ্চর্য হয়ে গেল ইয়াস। রাগের বশেও জ্ঞানশূন্য হয়ে কত মানুষকেই তো মেরেছে, শাস্তি দিয়েছে, কিন্তু কখনো এমন ভাবে অন্য কারোর উপর রাগ দেখায়নি সে। জোরপূর্বক নিজের অধিকার ফলাতে যায়নি। অথচ যে মেয়েটাকে দুদিন আগেও সহ্য করতে পারেনি, যার চোখে তাকালে এখনো ওর হৃদয় বিদগ্ধ হয়ে হাজারো কুৎসিত স্মৃতিতে ভরে ওঠে, তার অন্তর তার প্রতি এহেন উন্মত্ত আচরণ কারণ কি? তৎক্ষণাৎ মনের গহীন ছিটকে বেরিয়ে এলো একটা অযাচিত প্রশ্ন। এটা কি আদৌ রাগ নাকি জেলাসি? উত্তরটা খুব সহজ, তবে সেই সহজ উত্তর সহজভাবে মানতে রাজি নয় ইয়াস। তাই তো ক্ষণিকের ব্যবধানে ঢিলে হয়ে গেল তার হাতের বাঁধন। তুচ্ছ কোনো জিনিসের মতোই অতর্কিতে ছেড়ে দিল মেয়েটাকে। তারপর নিভৃত পদচারণায় ঘর থেকে বেরিয়ে সোজা নিচতলায়। এতক্ষণ বসে বসে নীরবে ইয়াসের ভাবাবেগ পরখ করছিল প্রিসিলা। ওর মনের মধ্যে কি চলছে তা বুঝে ওঠার ক্ষমতা না থাকলেও ভয়ঙ্কর কোনো কিছু যে চলছে সেটা ঠিকই অনুমান করল প্রিসিলা। সহসা বসে থাকলো না সে আর। স্নুকার বোর্ড থেকে লাফিয়ে নেমে ছুটতে লাগলো ইয়াসকে অনুসরণ করে। নিচে এসে আবারও নিভানকে দেখতে পেল ইয়াস। ছেলেটা সোফায় বসে ফোন ঘাঁটছিল। ওকে দেখা মাত্রই আরেক দফা ক্রোধের উষ্মা খেলে গেল ইয়াসের প্রতিটি রক্তশিরায়। এতক্ষণে প্রিসিলার সান্নিধ্যে লাভ করা শান্ত মস্তিষ্কটা ফের দাউ দাউ করে উঠল। ফলস্বরূপ হাত দুটো মুঠিবদ্ধ করে এগোতে থাকলো নিভানের দিকে। ঠিক সে সময় কোথা থেকে যেন হাওয়ার বেশি ইয়াসের মুখোমুখি এসে দাঁড়ালো নিঝুম। এসেই ঝলমলে হেসে প্রশ্ন করল সে, কি হয়েছে বাবা? চোখ দুটো অমন লাল হয়ে আছে কেন? কিছুক্ষণের মাঝে স্তব্ধ হয়ে গেল ইয়াস। শিথিল হয়ে এলো তার অগ্নিদৃষ্টি। তৎক্ষণাৎ নিবানের দিকে চোখ সরিয়ে তাকালো নিঝুমের দিকে। ততক্ষণে প্রিসিলাও এসে দাঁড়িয়েছে ইয়াসের পেছনে। ওদের দুজনের চেহারায় একটা অস্বস্তি খেলা করছে, যা দৃষ্টি এড়ায়নি নিঝুমের। তাই তো একটু ভালোভাবে লক্ষ্য করে প্রশ্নটা করেই বসলো নিঝুম, প্রিসিলা, কোনো সমস্যা মামুনি? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কোনো কিছু দেখে ভয় পেয়েছিলে নাকি? বিপরীতে প্রিসিলাকে কোনো কিছু বলার ফুসরত দিল না আর ইয়াস। সামনে তাকিয়ে অতি সংক্ষিপ্ত বাক্যে বিদায় জানালো সে নিঝুমকে। একটা জরুরি কাজ পড়ে গেছে নিঝুম, আমাকে যেতে হবে, এক্ষুনি, এই মুহূর্তে। সে কি, একটু আগেই তো এলে? কি রে নিভান, কি বলছে ওরা? নিঝুমের কপালে চিন্তার বলিরেখা। বিচলিত হয়ে ডেকে পাঠালো সে নিভানকে। তবে এবার আর নিভানকে হেঁটে আসার মতো সময়টুকু দিল না ইয়াস। ওর দিকে তাকানোরও প্রয়োজন বোধ করল না। এক প্রকার জিদের বসে হনহনিয়ে হেঁটে বেরিয়ে সদর দরজা ঠেলে। প্রিসিলাও আর অপেক্ষা করল না। নিঝুম আন্টি আর নিভানকে আন্তরিক গলায় বিদায় জানিয়ে সেও ছুটল ইয়াসের পিছু পিছু। ছুটে যাওয়ার সময় শেষবারের মতো পেছন ফিরে নিঝুমকে উদ্দেশ্য করে বলল, মন খারাপ করো না আন্টি, আমি আবার আসবো তোমার হাতের স্পেশাল মোরগ পোলাও খেতে। বৃষ্টি শেষে গুদুলির গায়ে ফিকে একটা বিষণ্ণতা লেপ্টে আছে। আকাশের কোলে ডানা মেলেছে রংধনুর 7 রং। ঘন মেঘের পাল ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পড়ছে মরা বিকেলের কমলা রোদটুকু। সমুদ্রের বুকে অনায়াসে হুটুপুটি খাচ্ছে। গুদুলের সেই অপরূপ আলো ছায়াকে পেছনে ফেলে ইয়াস হাঁটছে বালুচর ধরে, নিরুদ্দেশ তার গন্তব্য। প্রিসিলাও তাকে অনুসরণ করছে চুপচাপ। নিভানদের বাড়ি থেকে শুরু করে সি বিচ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, অথচ একবারের জন্য পেছনে ঘুরে তাকায়নি ইয়াস। তবে এই পর্যায়ে এসে স্তম্ভিত হয়ে পড়ল তার গতি। পেছনে না ঘুরে থমথমে গলায় প্রশ্ন করল, আর কতক্ষণ ফলো করবি এভাবে? খুব স্বাভাবিকভাবে এদিক ওদিকে মাথা নাড়ল প্রিসিলা। বলল, আমি তো ফলো করছি না, তোমার সঙ্গেই যাচ্ছি। এতক্ষণে পেছনে ঘুরল ইয়াস। কপাল গুছিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবে আমার সঙ্গে? কোথায় আবার? সমুদ্রে? কে বললো আমি সমুদ্রে যাচ্ছি? এবার ঘাড় ঘুরিয়ে উঠিয়ে শুষ্ক দৃষ্টিতে সামনের দিকটা পরখ করলো প্রিসিলা। অতঃপর ঠোঁট উল্টে জবাব দিল, সামনে তো সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না।
তাহলে কি তুমি অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছো? লাইক আউটার স্পেস অর সামথিং? ইডিয়ট! আমি যদি পৃথিবীর বাইরেও চলে যাই, তাতে তোর কি? যাবি আমার সঙ্গে? যাওয়াই যায়। ইট উইল বি থ্রিল। বলেই নিজের সবগুলো দাঁত বের করে কুটকুট করে হেসে উঠল প্রিসিলা। ইয়াশ আর তাকিয়ে রইল না। কোনো এক অজানা কারণে প্রিসিলার হাসিটা ওর বুকের ভেতর চিনচিনে ব্যথার সঞ্চালন করল। তাই ঘাড় ফিরিয়ে আবারও হেঁটে চলল নিরন্তর। এক পর্যায়ে একটা স্পিড বোটের দেখা মিলল। গায়ে একটা লাইফ জ্যাকেট চড়িয়ে সেটাতেই উঠে বসল ইয়াশ। চাবিটা ড্যাশবোর্ডে রাখা ছিল। হাত বাড়িয়ে সেটা নিয়ে ইঞ্জিন চালু দিতেই ওর পাশে এসে বসল প্রিসিলা। সহসা পাশ ফিরে তির্যক গলায় প্রশ্ন করল ইয়াশ, কি চাই? যাবো আমিও। চেহারায় মেকি একটা আত্মবিশ্বাস ধরে রেখে কথাটা বললেও কণ্ঠস্বর অস্বাভাবিকভাবেই কাঁপছে প্রিসিলার। কাঁপছে ওর ঠোঁট দুটো। জামাটা একপাশ থেকে ছিঁড়ে যাওয়ায় দবদবে ফর্সা বুকের কিছুটা অংশ দৃশ্যমান। ঈশানের তীক্ষ্ণ দৃষ্টি সেখানটায় স্থির হতেই কলমিলতার নেই গুটিয়ে গেল প্রিসিলা। হাত দিয়ে নিজেকে ঢাকার আপ্রাণ চেষ্টা করে চোখের দৃষ্টি গিয়ে পায়ের পাতায় ঠেকল। বিপরীতে ইয়াশ জানতে চাইল, তুই এতক্ষণ এভাবে হেঁটে এসেছিলি? নির্লিপ্ত হাস্যচোখ মাথা নাড়ালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে চোয়ালের পেশি শক্ত হয়ে গেল ইয়াসের। গ্রীবা নামিয়ে মেয়েটার দিকে ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আর ইউ ইনসেন প্রিসি? আমার জায়গায় যদি অন্য কেউ দেখে নিত? অতর্কিত চোখ তুলল প্রিসিলা। গম্ভীর মুখে জবাব দিল, নিজের তাকানোটাকে এভাবে জাস্টিফাই করার কিছুই নেই। দয়া করে চোখ সরাও। ইয়াসের জিদ্দি মস্তিষ্কটা আন্দোলন করে উঠল তৎক্ষণাৎ। তখনকার সে অযাচিত অধিকার বোধটা ফের জাগ্রত হলো বুকে, যার দরুন নিজের কর্তৃত্বপ্রবণ স্বভাবটা আবারও জাহির করলো ইয়াশ। গিয়ার টেনে স্পিড বোর্ডের গতি বাড়িয়ে হিমশীতল গলায় আওড়ালো, আমি দেখবই। দরকার পড়লে পুরো জামা খুলে দেখব। বিপরীতে কোনো কিছু বলার ফুসরত পেল না প্রিসিলা। স্পিডবোটের মাত্রাধিক গতিতে ভয়ে কাটা হয়ে আছে শরীর। বিশাল সমুদ্রের মাঝে উতাল পাতাল ঢেউ কেটে কেটে একেবাকে এগিয়ে চলেছে ছোট্ট যানটি, যার সমস্ত নিয়ন্ত্রণ ঈশানের হাতে। ও ইচ্ছে করে গতি বাড়িয়ে রেখেছে। চারিপাশের উত্তাল জলরাশির অতর্কিত ঝাপটায় ক্রমশ ভিজে উঠেছে প্রিসিলার শরীর। না চাইতেও এক হাত দিয়ে খামচে ধরে রেখেছে ইয়াসের সার্কুল রঙের শার্টখানি। খুব বেশি মাঝখানে যেতে হলো না। কয়েক কিলোমিটার চালিয়ে যেতেই চোখের সামনে ভেসে উঠল সবুজ অভয়ারণ্য ঘেরা এক ফালি ছোট্ট ছেঁড়া দ্বীপ। কূল কিনারাহীন এমন গভীর সমুদ্রের মাঝে ছোট্ট এক টুকরো ভূখণ্ডের দেখা পেয়ে বিস্ময়ে বিহ্বল হলো প্রিসিলা। কোথায় আছে, কেন আছে, কার সঙ্গে আছে সবকিছু ভুলে গিয়ে মুখ হাঁ করে দেখতে লাগলো দৃশ্যটি। স্পিডবোটটা ধীরে ধীরে গতি কমিয়ে সেদিকটাই ছুটতে লাগলো। যত কাছে এগুচ্ছে ততই স্পষ্টত হচ্ছে এই দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য। বালুচরের বুকে বুট এসে স্থির হতেই গাছপালা আর ঘন ঝোপঝাড় থেকে বয়ে আসে এক ছিলতে মৃদুমন্দন হিমেল হাওয়া আদর বুলিয়ে দিয়ে গেল সর্বাঙ্গে। পিশিলা বুক ভরে বাতাস গিলল। তারপর ইয়াসের পিছু পিছু নেমে গেল বুট থেকে। বুট থেকে নেমে আবারও শুকনো বেলাভূমি ধরে হাঁটা ধরল ইয়াস। পিশিলা তখন আনন্দে আত্মহারা। শুকনো জমিনে পা ফেলতেই ভেতরের আড়ষ্ট ভাবটা উবে গেল কোথাও। সহসা ইয়াসকে পেছনে ফেলে তিরিং বিরিং করে চলতে লাগলো ও নিজেই। কিছুদূর পথ এগিয়ে গিয়ে ঝোপঝাড়ের ঘন আবরণ সরিয়ে ভেতরে প্রবেশ করে কোনো এক অপ্রত্যাশিত দৃশ্যের মুখোমুখি হয়ে আকস্মিক থমকে গেল প্রিসিলা। সামনের দৃশ্যটা আসল নাকি নকল তা বুঝতে চোখের পলক ফেলল কয়েকবার। তারপর আবারও গভীর দৃষ্টিতে পরখ করতেই দেখতে পেল কচি নরম ঘাসের বিস্তৃত লন পেরিয়ে বালুচরের বুক চিরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক টুকরো ঝিনুক আকৃতির নান্দনিক ঘর। স্রেফ ঘর নয়, ঘরের আকৃতি এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা ক্যাফে, যার চারিদিকে নির্ভীক সৈনিকের মতো ঘিরে আছে বড় বড় সব নারকেল গাছের সমাহার। একটির সঙ্গে অন্য গাছের মধ্যবর্তী স্থানে জায়গা করে নিয়েছে কাচের বোতল ভর্তি ঝলমলে ফেরারি লাইট। সন্ধ্যা হলে জ্বলে ওঠে এগুলো। এমন এক জনমানবহীন নির্জন দ্বীপে এত সুন্দর সাজানো ক্যাফেটাকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ল প্রিসিলা। তৎক্ষণাৎ পেছন ঘুরে ইয়াসকে ইশারা করে বলল, ইয়াস দেখো, এটা একটা ক্যাফে, তার মানে এখানে মানুষ রয়েছে। প্রিসিলার কথায় ইয়াসের অভিব্যক্তিতে পরিবর্তন দেখা গেল না খুব একটা। শুনশান নিস্তব্ধ এই একখানা ঘরটির দিকে তাকিয়ে রইল চুপচাপ। তার এই প্রস্তরীভূত নিষ্প্রাণ চাহনি দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানত এই খরিদ্দারবিহীন ক্যাফের উপস্থিতি। ইয়াসের নির্লিপ্ত ভাবাবেগে বিস্ময় ভাঙল না প্রিসিলার। ক্যাফের সামনে সরু কুচি পাথরের রাস্তাটা ধরে সে এগিয়ে গেল আরো কয়েক কদম।
সামনে থাকা শ্যাওলা পড়া জরাজীর্ণ নেম প্লেটটাতে কিছু লেখা আছে, বোধহয়। প্রিসিলা ঝুঁকল সেদিকে। সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে অস্পষ্ট স্বরে আওড়ালো, "দিস ইজ এরিস ইউভানস ওন ডিজাইন, স্পেশালি ক্রিয়েটেড ফর হিজ ব্লো আইড সাকুরা।" তার নিচে বড় বড় পেঁচানো হাতের ইংরেজি অক্ষরে লেখা, কর্নিয়া ক্যাফে। সবকিছু ছাপিয়ে প্রিসিলার মনোযোগ নিবদ্ধ হলো ওই একটা নামে, এরিস ইউভান। যা দেখা মাত্রই এক প্রকার চেঁচিয়ে উঠল মেয়েটা। উৎকণ্ঠায় শ্বাসরুদ্ধ হয়ে ইয়াসের নাম ধরে ডেকে বলল, "ইয়াস, এখানে তোমার ড্যাডের নাম লেখা।" বাতাসের ভারে বুঁদ হয়ে আছে কর্ণকুহর। তবুও ছোট্ট শব্দে একটা প্রত্যুত্তর ভেসে এলো প্রিসিলার কানে, "জানি।" চট করে পিছনে ঘুরল প্রিসিলা। দেখল সাগরের কূল ঘেঁষে জেগে ওঠা শুকনো চরের বুকে শুয়ে আছে ইয়াস। ওর এহেন নির্বিকার আচরণে আশ্চর্য হলো প্রিসিলা। কৌতূহল নিয়ে শুধালো, "একবার গিয়ে দেখবে না ভেতরে কি আছে? আমি জানি ওখানে কি আছে।" এবারে শান্ত পায়ে বালুচরের দিকে এগিয়ে গেল প্রিসিলা। সজ্জারত ইয়াসের পাশ ঘেঁষে বসে নিরেট গলায় বলল, "তুমি জেনে শুনে এসেছো তাই না?" ধীরে ধীরে উঠে এলো ইয়াস। পেছনের দিকে দুহাত রেখে তাতে শরীরের ভর ছেড়ে দিয়ে বসলো আয়েশ করে। অতঃপর উত্তাল জলরাশির বুকে ডুবে যাওয়া ওই আগুন-রঙা সূর্যটার দিকে দৃষ্টিপাত করে বলল, "তুই জিজ্ঞেস করেছিলি না সমুদ্রের কাছাকাছি এলে কেন আমি এতটা গম্ভীর হয়ে যাই?" সামান্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো প্রিসিলা। বিপরীতে নিষ্প্রাণ হাসল ইয়াস। ঠোঁট নাড়িয়ে বলল, "কারণ সমুদ্র আমার কাছে অনেকটা মায়ের মতন। ঠিক ওই অস্তমিত সূর্যের মতোই সমুদ্রের বুকে মিশে আছে ওরা।" "কারা?" ভয়ে ভয়ে প্রশ্ন করল প্রিসিলা। ইয়াস থমকালো। কিছুক্ষণ নীরবতা ভেঙে আচ্ছন্ন স্বরে জবাব দিল, "আজ থেকে বহু বছর আগেই যারা আমায় রেখে দূর আকাশের তারা হয়ে গেছে।" তারপর কি ভেবে যেন কপাল গুছালো ছেলেটা। অবুঝ বালকের মতোই আনমনা হয়ে আওড়ালো, "ফ্লোরা মামা সবসময় বলতো ওরা নাকি শেষ রাতের শুকতারা হয়ে আমাকে দেখে। কিন্তু বড় হওয়ার পরে জানতে পারি ওই উজ্জ্বল নক্ষত্র দুটো আমার বাবা মা নয়। এগুলো আসলে পৃথিবীর পার্শ্ববর্তী গ্রহ মঙ্গল এবং শুক্র। তবুও আমি শেষ রাতে জেগে জেগে শুকতারা খুঁজি। কেন খুঁজি তা জানি না। আমার কি মনে হয় জানিস?" কথাটা বলে ঘাড় ঘোরালো ইয়াস। চোখ রাখলো প্রিসিলার আদুরে মুখের পানে। দু হাঁটু ভাঁজ করে তাতে কলমিলতা নেই মাথা এলিয়ে দিয়েছে প্রিসিলা। ঘন লম্বা সোনালি রঙের রেশমের মতো চুলগুলো পিঠ ছড়িয়ে নিচে পড়ে আছে তার। সেভাবে বসে থেকে শীতল গলায় শুধালো, "কি? এই দ্বীপ, এই ক্যাফে, এই সমুদ্র সবকিছুতে মিশে আছে ওরা। সমুদ্রের ওই বিশাল বিশাল ঢেউয়ের আঁচড়ে এখনো ওদের জীবন্ত অস্তিত্ব খুঁজে পাই আমি। মনে হয় সর্বক্ষণ আমার আশেপাশেই আছে। কিন্তু আফসোস, ওদের কোনো স্মৃতি আমার মস্তিষ্কে নেই, এমনকি চেহারাটাও মনে নেই।" এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ইয়াস। বিপরীতে তপ্ত শ্বাস ছাড়ল প্রিসিলা। জিজ্ঞেস করল, "তোমার ওদের প্রতি কোনো অভিযোগ নেই?" নাসূচক মাথা নাড়ল ইয়াস। উদাসীন হয়ে বলল, "ইউ নো, মাই ড্যাড ওয়াজ এ আন্ডারওয়ার্ল্ড টেরোরিস্ট। হি ওয়াজ এ রুথলেস ক্রিমিনাল ফ্রম ব্রাডবা।" এমন একজন দুর্দর্শ মানুষের স্বভাবই বিকৃত মস্তিষ্কের হবে, অথচ সে তার এই বিকৃত জীবনে গভীর মরণফাঁদের মতোই পুষে রেখেছিল নিজের দুর্বলতাকে। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই মম। ড্যাডের জীবনে মম শুধু একটা মেয়েই ছিল না, বরং তার ধ্বংসের হাতিয়ারও ছিল সে। একটু নীরব থেকে ফের স্মিত স্বরে স্বগোক্তি করল ইয়াস, "ওদের মৃত্যুর এত বছর পরে এসে অবশেষে বুঝতে পেরেছি আমি, শুধুমাত্র একটা নীল চোখের মেয়ের জন্যই কেন ড্যাড নিজেকে নিজে শেষ করে ফেলেছিল।" শেষ কথাটা বলে প্রিসিলা সমুদ্রনীল চোখে চোখ রাখল ইয়াস। হঠাৎ তার তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টির মুখোমুখি হয়ে কেঁপে উঠল প্রিসিলার বুক। তবুও দৃঢ় কণ্ঠে প্রশ্ন করল, "নীলচোখ এতটাই খারাপ? ড্রাগ যদি খারাপ হয়, তবে নীলচোখও খারাপ। দুটোই ভেতরের সত্তাকে মাতাল করে তোলে। নীরবে পুরাই ভীষণ।" অতীব রুক্ষ স্বরে প্রত্যুত্তর করল ইয়াস। তার এই গভীর কথার মর্মার্থ ঠিক বুঝে উঠতে পারল না রুশ রমণী। তাই তো অবলার মতো চেয়ে রইল নির্নিমেষ। ইয়াসও তাকালো তীর্যকভাবে। নৈঃশব্দে সেই দৃষ্টির মিলনে একটা অদ্ভুত প্রশ্ন বিরল ভাবে জেঁকে বসল তার মস্তিষ্কে। মন বলল, "আচ্ছা, কোন নীলটা বেশি গভীর? নীল রঙের ওই বিস্তৃত ফেনীর জলরাশি, নাকি এই ঝিলের জলের মতোই স্বচ্ছ টলমলে নীলাক্ষী?" উত্তরটা ইয়াসের জানা নেই। যেই চোখে সামান্য দৃষ্টি ফেললেও অস্তিত্ব সহ হারিয়ে যেতে হয়, তার সঙ্গে সমুদ্রের তুলনা নেওয়া নিকুচই বোকামি। ইয়াসের অমন একরোখা বেপরোয়া দৃষ্টিতে খানিক ভড়কে গেল প্রিসিলা। অস্বস্তিতে কেমন জমে গেল মেয়েটা। প্রসঙ্গ পাল্টাতে তখনই ফের প্রশ্ন করল, "কিন্তু ক্যাফেটা?" প্রিসিলা কথা সম্পন্ন করার আগেই
বিভ্রম থেকে ছিটকে বেরিয়ে এলো ইয়াশ। পেছনে ঘুরে ক্যাফেটাকে ইশারা করে বলল, এটা অমন একটা ক্যাফে যার জন্য তৈরি করা হয়েছিল সে নিজেই এর অস্তিত্ব জানতো না। মানে, ভালোবাসার প্রমাণ দিতে মানুষ কত কিছুই তো বানায়। আমার ডেট ক্যাফে বানিয়েছে। সিম্পল। আর ইউ কিডিং মি? না, নট এট অল। তাহলে? মানে ক্যাফেটাও এখানে, কিন্তু কেন? প্রিসিলার মনের ভেতর প্রশ্নরা সব তালগোল পাকিয়ে গেছে। ঠিকমতো ভাষায় প্রকাশ করতে পারছে না ও। নয়তো রকচটা ইয়াস কি থেকে কি বলে ফেলে, সে ভয়ে গুলিয়ে যাচ্ছে সব কৌতূহল। প্রিসিলা যখন আপন মনে কথা সাজাতে ব্যস্ত, তখনই বেশি এলো ইয়াসের সুগভীর হাসকি কণ্ঠস্বর। ওদের লাভ স্টোরি শুনলে তোর দুনিয়ার মানুষের ভালোবাসাকে খুব তুচ্ছ আর লোক দেখানো বলে মনে হবে প্রিসি। চট করে ঘুরে তাকালো প্রিসিলা। নিচু অথচ কম্পমান স্বরে শুধালো, তুমি কি আমায় শোনাবে ইয়াস? শর্ত আছে একটা। কি? এবারে প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টিপাত করলো ইয়াস। নিরুত্তম সুরে শর্ত জুড়ে দিয়ে বলল, কাঁদতে পারবি না একদম। ইয়াসের কথা শুনে ফিক করে হেসে উঠল প্রিসিলা। উপহাস করে বলল, চিল ব্রো, আমি এতটাও ইমোশনাল নই। প্রিসিলা কাঁদছে, নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নার তুরে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার সরু চিবুক। গোলাপি গাল রক্তিম হয়ে উঠেছে। দুহাঁটু ভাঁজ করে তাতে কলমিলতার মতন গা এলিয়ে ভেজা বালুচরের উপর বসে আছে মেয়েটা। মাথা নুয়ে কাদার দরুন ওর কম্পমান শরীরের তীক্ষ্ণ যখনই স্পষ্ট দৃশ্যমান। রাজকুমারীর মতো দেখতে হাঁটুসম ঈষৎ সোনালি চুলগুলো সমুদ্রাগত বাতাসে এলোমেলো হয়ে উঠছে। তার উরু চুলের সুমিষ্ট ঘ্রাণ ক্রমশ ইয়াসের নাকে এসে লাগছে। প্রিসিলার থেকে খানিকটা দূরেই বিরস মুখে বসে আছে সে। মাথা ভর্তি একঝাঁক সিল্কি কালো চুল আর উন্নত নাসার সুদর্শন যুবক সে। দৃষ্টিতে অমুক আকর্ষণ, কালচে বাদামি উষ্ট্রজোড়াও আবেশিত করে রেখেছে দুটো চকচকে ধাতব পিয়ার্সিং। থুতনিতে সামান্য ঢেউ, ঠিক তার মাঝখানে কুচকুচে কালো তিলক। গম্ভীর ধারালো চেহারা জুড়ে প্রাচুর্যের অহং। যেখানে এক অমানিসার রাজপুত্র সে, লাগামহীন অবাধ্য বেপরোয়া ছন্নছাড়া এক অস্তিত্ব। রোদের তেজোদীপ্ত রোশনাই কোমল হয়ে এসেছে মরা বিকেলের শেষ প্রহরের সাগরের বুকে জুড়ু জুড়ু রং ছড়িয়ে পশ্চিমে হেলে পড়েছে সূর্যরাজ। রক্তিম হয়ে উঠেছে দিগন্ত। একটু বাদে আধারের পর্দা টেনে সন্ধ্যা গড়াবে ধরিত্রীতে। লোকালয়হীন একচ্ছত্র এই ছেঁড়া দ্বীপে লোকালয়হীন একচ্ছত্র এই ছেঁড়া দ্বীপে কোনো আলোর উৎস নেই। ক্যাফের সামনে টাঙানো ওই ফেরি লাইটগুলো কতদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে কে জানে। দ্বীপটার দেখাশোনা মাহিন নিজ উদ্যোগে করলেও সময়ের পরিক্রমায় সবকিছুতেই মরচে ধরে গেছে। পুরোপুরি অন্ধকার নামার আগেই এই স্থান ত্যাগ করা আবশ্যক। ওদিকে প্রিসিলার কান্নার থামার নামই নেই। এতক্ষণ থমথমে মুখে বসে থাকলেও এবার আর চুপ থাকতে পারল না ইয়াস। বহুক্ষণের মৌনতা ভেঙে জোরালো ধমক দিয়ে বসল সে। আগে নিষেধ করেছিলাম, কাঁদতে পারবি না। কথা কানে যায়নি? চোখ ফুলে ঢুল হয়ে গেছে প্রিসিলার। মোম নরম আদুরে চেহারাখানি ধারণ করেছে রক্তবর্ণ। হাজার চেষ্টা করেও কান্না থামাতে পারছে না মেয়েটা। হেঁচকি তুলে তুলে শ্বাসরুদ্ধকর অবস্থা। ওর এহেন নাজেহাল অবস্থা দেখে ভেতর ভেতর চিন্তিত হয়ে পড়ল ইয়াস। বাইরে মেয়েকে গাম্ভীর্য নিয়ে বলল, ফ্যাচফ্যাচ আওয়াজ বন্ধ করবি, নাকি তোকে ছেড়ে দ্বীপ ছাড়বো? ইয়াসের অতর্কিত গর্জনে কাঁদতে কাঁদতে মাথা তুলে চাইল প্রিসিলা। কান্নার তুলে নীলাভ দুনয়ন ফুলে উঠেছে তার। যা দেখা মাত্র বিরক্তিতে কপাল কুঁচকালো ইয়াস। অনুভূতিহীন স্বার্থপরের মতো বলে উঠল, এত কাঁদার তো কিছু হয়নি। এত কাঁদছিস কেন? স্বামী মরেছে? পরক্ষণেই দৃষ্টি গিয়ে ঠেকল তরুণীর তুলতুলে কোমল রক্তিম মুষ্টা জুড়ে। কম্পমান চিবুকের সন্ধিতে সমান তালে কাঁপছে ঠোঁট দুটো। মেয়েটা একটু বেশি কোমল আর রূপবতী। তাকালেই চোখ জ্বালা করে। কিন্তু এত নজরকাড়া রূপ মোটেই পছন্দ নয় ইয়াসের। সহসা দৃষ্টি সরিয়ে নিল সে। সেই অনুভূতিহীন বিরস দৃষ্টি অনুসরণ করে ঝাঁঝিয়ে উঠল প্রিসিলা। পেয়েছি কি এই লোকটা? কথায় কথায় হুমকি দেই। অগত্যা নাকের পাটা ফুলিয়ে হেঁচকি দিতে দিতে বলল, তুমি চলে যেতে পারো, আমি পাপাকে কল করে নিব। এখানে নেটওয়ার্ক নেই। দায়সারা গলায় জবাব ছুড়ল যুবক। তার চেহারা জুড়ে পাথরের মতো কাঠিন্যতা। মানবের নিষ্ক্রিয় প্রতিক্রিয়ায় অভ্যস্ত প্রিসিলা। যার দরুন সেসবে পাত্তা না দিয়ে অন্তরের তাড়নায় আবারও ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ভঙ্গুর জড়ানো গলায় বলতে লাগলো, কেন? ওরা দুজন দুজনকে এত কেন ভালোবাসলো? দুনিয়ার উর্দি গিয়ে যদি এভাবে ভালো না বাসতো, সবকিছু অন্যরকম হতো তাহলে নিশ্চয়ই। প্রিসিলার অশ্রুসিক্ত নীলাভ দুনয়ন পেছনের ঝিনুক আকৃতির পরিত্যক্ত ক্যাফেটাতে আবদ্ধ। মাথার উপর এখনো জ্বলজ্বল করছে নামটা, কর্নিয়া ক্যাফে। ইয়াস নিজেও যদিও তাকালো এক পলক, তারপর চোখ ঘুরিয়ে নিরন্তর
সাগরের প্রাণে দৃষ্টিপাত করে বলল, ইভেন এ হোল লাইফ টাইম ডাজন্ট এনাফ ফর দেয়ার লাভ, সো দে ওয়ান্ট অ্যাওয়ে। কথা শেষে গভীর শ্বাস টানল ইয়াশ। প্রিসিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, তাই বলে এত অপূর্ণতা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কষ্ট হচ্ছে আমার ইয়াশ। ক্রন্দনরত প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল ইয়াশ। ক্রন্দনরত প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল ইয়াশ। জীবনে প্রথমবারের মতো ওর কথা সোজাসাপটা উত্তর দিয়ে বলল, কে বলে অপূর্ণতা? ড্যাড আর মাম্মার ভালোবাসা নিখাত পরিপূর্ণ। অপূর্ণ হলে নিশ্চয়ই আমি এক্সিস্ট করতাম না। তুমি কিভাবে এত সহজে বলে দিচ্ছ? টাইম হিলস এভরিথিং। ইয়াসের কণ্ঠস্বর নিষ্পৃহ শোনালো। মিথ্যে। টাইম হিলস নাথিং। নয়তো আজ এখন এই স্থানে কর্নিয়া ক্যাফের অস্তিত্ব থাকতো না। আর না তো সবকিছু ছেড়ে তুমি এখানে ছুটে আসতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও কেঁদে উঠল প্রিসিলা। দুহাতে চুল আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদছে সে। এবার নিশ্চয়ই অসুস্থ হয়ে ইয়াসকে নতুন কোনো ঝামেলায় ফেলে তবেই ক্ষান্ত হবে মেয়েটা। ইয়াসের তো মাঝে মধ্যে মনে হয় এই মেয়ের জন্মই হয়েছে তাকে বিরক্ত করার জন্য। আগে পরের সব ঘটনা ভাবতে ভাবতেই চোয়ালের পেশি শক্ত হয়ে গেল তার। মেয়েটার দিকে রক্তিম চোখে তাকিয়ে রুক্ষ স্বরে বাক্য চলল তৎক্ষণাৎ, জাস্ট স্টপ দ্য ফাকিং ক্রাইং প্রিসি। আমি কাঁদলে তোমার সমস্যা কোথায়? সমানতালে চেঁচিয়ে উঠল প্রিসিলা। ইয়াস এগিয়ে এসে ওর নাজুক চোয়ালখানি শক্ত হাতে চেপে ধরে বলল, বিকজ আই হেট ইট। এক ঝটকে ইয়াসকে দূরে সরানোর চেষ্টা করল প্রিসিলা, কিন্তু পারল না। বিপরীতে আরো দৃঢ় হলো হাতের বাঁধন। অসহনীয় ব্যথায় চোখের কুটোর থেকে টলমল করে উঠল মেয়েটার। ব্যথাক্লিষ্ট গলায় আওড়ালো, এতটা হেট না করলেও তো পারো। যখনই মনে পড়ল এই মেয়েটাকে আজ নিভান স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে শান্ত দৃষ্টি অগ্নিস্ফুলঙ্গের মতোই ঝলে উঠল ইয়াসের। প্রিসিলার টলমটে ব্যথাতুর দৃষ্টি দেখেও দেখল না সে। ফিরে গেল নিজের কঠিন সত্তায়। দাঁতে দাঁত পিষে বলল, তোকে আমি এতটা অপছন্দ কেন করি জানিস? বিকজ অফ ইউর ডিসগাস্টিং ব্লু আইস। কথাটা বলে মেয়েটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল সে। প্রিসিলা আর কথা বাড়ালো না। চুপচাপ উঠে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রের অভিমুখে হেঁটে যেতে যেতে বিড়বিড়ালো, এটাই তোমার আমার ভবিতব্য ইয়াস। ইটস ডেস্টিনি টু হ্যাভ এ স্যাড এন্ডিং। বিপরীতে দাপুটে কণ্ঠে খাদে নামিয়ে স্বগোক্তি করল ইয়াস, এ স্যাড এন্ডিং ইজ অ্যাকচুয়ালি নট অ্যান এন্ড, ইট অ্যান ইনফিনিটি লাভ ওয়ার। বিভ্রম ডুবে কথাগুলো বলতে বলতে আচানক সদ্বিত ফিরতেই সামনে তাকালো ইয়াস। যতদূর চোখ যায় কেবল উত্তাল জলরাশি। দৃষ্টির সীমানার কোথাও প্রিসিলা নেই। সহসা গা ঝেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। জড়ো হওয়ার বেগে সমুদ্রের দিকে ছুটে যেতে যেতে আনমনেই বলে উঠল, বাট দিস টাইম আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য ডেস্টিনি। দিবালোকের অন্তিম লগ্ন আসন্ন। বালুচরে ঘেরা একচ্ছত্র দ্বীপটা ধীরে ধীরে আঁধারে মুড়িয়ে যাচ্ছে চারিদিকের বনবনানীর গায়ে তখনও শরতের হিমেল হাওয়া লেগে আছে। আকাশ জুড়ে ডানা ঝাপটাচ্ছে নিরীফেরা ক্লান্ত চিল। আগুন রাঙা সূর্যের শেষ প্রলেপটুকু লাল হলুদ বেগুনি হয়ে মিলে গেছে দিগন্তে। সন্ধ্যার সেই ফিকে বাদামি আলোয় হঠাৎ করেই সাগরের ঢেউয়ের দোলায় শূন্যে ভেসে উঠল দুটো অবয়ব। দেখলে মনে হয় লম্বা চওড়া প্রশস্ত দেহের অধিকারী এক যুবক অতি সন্তর্পণে বুকে জড়িয়ে রেখেছে তার একমাত্র প্রেয়সীকে। কিন্তু আদৌ কি মেয়েটা তার প্রেয়সী? পরবর্তী ঢেউটা একেবারে তীরে ভাসিয়ে আনলো ওদের। ইয়াসের বাহু মাঝে পাখির পালকের মতোই লেপ্টে আছে প্রিসিলার জলে ভেজা নারী দেহখানি। চেতনাহীন বিমর্ষ মুখটা যেন জ্বলজ্বল করছে সন্ধ্যার ক্ষীণ আলোয়। সেদিক তাকাতে চাপা একটা উদ্বেগ খেলা গেল ইয়াসের চোখের তারায়। জলরাশি কেটে কেটে তীরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকলো ও প্রিসিলাকে। প্রিসি, আর ইউ ওকে? সাড়া দিল না প্রিসিলা। রমণীর চেতনাহীন নিস্তব্ধতায় বুকের ভেতর প্রস্তরাঘাতের নেই অদ্ভুত এক চাপ অনুভব করল ইয়াস। হাত বাড়িয়ে ওর চিবুকে আলতো ঝাঁকিয়ে ডেকে উঠল আবারও, এই প্রিসি, প্রিসি, শুনছিস? প্রিসিলা, তুই তো সাঁতার জানিস না, তাহলে কেন ঝাঁপ দিতে গেলি? কি হতো যদি আমি তোকে খুঁজে না পেতাম? এত সাহস কেন তোর বলতো আমায়? না, সাড়া নেই। বুকের ভেতর ছাই চাপা উদ্বেগটা এতক্ষণে সর্বত্র ছড়িয়েছে। ফলস্বরূপ ব্যতিগ্রস্ত হয়ে উঠল ইহাস। কোল থেকে নামালো না মেয়েটাকে। উল্টো বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে অস্থির হয়ে বলতে লাগলো, তুই সাঁতার জানিস না, তাহলে ঝাঁপ কেন দিলি এভাবে? ইজ ইট ফান টু ইউ? কি হতো যদি আমি তোকে খুঁজে না পেতাম? এত সাহস কেন তোর, বল আমায়। না। এত রাগ ঢাকের পরেও সাড়া মিলল না প্রিসিলার। মেয়েটার এহেন নির্লিপ্ততায় দিশেহারা হয়ে পড়ল ইহাস। জীবনে প্রথমবারের মতো তার মুখ থেকে নিঃসৃত হলো গভীর বাক্য, আমি কি তোর সাথে একটু বেশিই খারাপ করি?
এম আই রিয়েলি দ্যাট রুড টু ইউ? অতপর নৈঃশব্দ। বিষণ্ণ সন্ধ্যায় ভোর করে আসা এই শ্বাসরুদ্ধকর নৈঃশব্দটুকু ক্রমশ অসহনীয় ঠেলল ইয়াসের নিকট। সহসা দিকবিদিক শূন্য হয়ে মুখ বাড়িয়ে দিল সে সিপিআর দেওয়ার উদ্দেশ্যে। প্রিসিলার মুখের অনেকটা কাছে নেমে আসলো তার মুখ। ঠোঁট কাঁপছে, ছাতি বুকু। হঠাৎ করে হৃদস্পন্দন গতি হারালো যেন। এই ঠোঁটে আগেও চুমু খেয়েছে ইয়াস। শুধু চুমু নয়, এক প্রকার ছিঁড়ে খেয়েছে বলা চলে। কই তখন তো হয়নি এমন। তাহলে আজকের এই অতি সাধারণ একটা ব্যাপারেও কিসের এত শিহরণ? কেনই বা এত দ্বিধাগ্রস্ততা? মস্তিষ্ক জুড়ে সহস্রত প্রশ্নের সমাগম। তবুও ব্যাপারটাকে অতি সাধারণ একটি প্রাথমিক চিকিৎসা ভেবে প্রশ্নগুলোকে নিদারুণ উপেক্ষা করে গেল ইহাস। দূরত্বের শেষ সীমানাটুকু গুছিয়ে ঠোঁটে ঠোঁট রাখতেই যাবে, ঠিক সে সময় ইয়াসকে হতবাক করে দিয়ে প্রত্যুষের সোনারঙা সূর্যের মতোই খিলখিল করে হেসে উঠল প্রিসিলা। রমণীর স্বতঃস্ফূর্ত হাসির আওয়াজ যেন শুনশান দ্বীপের মাঝে এক শোকের কাঁপন তুলে দিল। চোখ দুটো তখনও বুজে আছে ওর। এমন উদ্বিগ্নতার মাঝে মেয়েটাকে হঠাৎ হাসতে দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল ইয়াস। ভারী বিপন্ন দেখালো তাকে। নিজেকে মনে হলো বোকা এক প্রাণী। প্রিসিলা তখন জিতে যাওয়ার অনাবিল আনন্দে হেসে কুটি কুটি। হাসতে হাসতে নিজস্ব কায়দায় বাক্য ছুড়ল দস্যি মেয়েটা। তুমি তো দেখছি আমাকে নিয়ে খুব সিরিয়াস। একেবারে পাগলপাড়া হয়ে যাচ্ছিলে। মরে গেলে কি করতে, হুম? রিচিলার ওই কৌতুক হাসির আওয়াজে কান দুটো ঝাঁঝা করে উঠল ইয়াসের। ধীরে ধীরে চেহারা থেকে উদ্বেগটুকু সরে যেতেই চোখ মুখ লালে লাল হয়ে গেল। থমথমে আগুন দৃষ্টি দিয়ে তাকালো প্রিসিলার দিকে। একটু অপ্রতিভ হয়ে পড়ল প্রিসিলা। ইয়াসের দিকে চেয়ে হাসি থামিয়ে তৎক্ষণাৎ শুষ্ক ঢোক গিলল সে। ঠোঁট নাড়িয়ে কিছু বলবে তার সময়টুকু আর দিল না ইয়াস। মেয়েটাকে বাহু থেকে নামিয়ে তুচ্ছ কোনো জিনিসের মতোই সজোরে ছুঁড়ে ফেলল বালির উপর। হঠাৎ করে পড়ে যাওয়ায় হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পেল প্রিসিলা। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো চাপা আর্তনাদ। হ্যাঁ মাম্মা। তারপর আর ইয়াসের কোনো সাড়া শব্দ নেই। টু শব্দটিও করল না সে। আর না তো কোনো পূর্বাভাস দিল প্রিসিলাকে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তখনই চলে গেল দ্বীপ ছেড়ে। ওদেরকে কোনোমতে নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই অন্তরাত্মা কেঁপে উঠল প্রিসিলার। ও বোধহয় স্বপ্নেও ভাবেনি ইয়াস কখনো ওকে এভাবে একাকী দ্বীপের মাঝে ফেলে সত্যি সত্যি চলে যাবে। আদতে সেটাই করলো ইয়াস। রাগের মাথায় যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আবারও প্রমাণ দিল প্রিসিলাকে। বোটটা যখন মাঝ সমুদ্রে প্রস্তরীভূত হয়ে সেদিকেই তাকিয়ে রইল প্রিসিলা। একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে জ্বলছে তার দুটো চোখ। তবুও ঘুরে তাকালো না ইয়াস। নীলাভ হতাহত চাহনি ক্রমশ টলমল করে উঠল। বুকের মাঝে তীব্র অভিমান নিয়ে কাতর গলায় আওড়ালো মেয়েটা। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? ততক্ষণে দৃষ্টি সীমানার আড়াল হয়ে গেছে ছোট্ট সাদা যানটি। এবারে পুরোপুরি বাকরুদ্ধ প্রিসিলা। এলোমেলো চিন্তারা সব ভয়ঙ্কর দানবের মতোই গেলে খাচ্ছে ওর মস্তিষ্ক। কান্নার একটা শক্ত ডেলা গলার কাছে আটকে আছে পাথরের মতোই। আর কোনো কথা বলতে পারল না মেয়েটা। বজ্র হতে নেই দাঁড়িয়ে কেবল দেখল ওই হৃদয়হীন পাষণ্ড ছেলেটাকে চলে যেতে। সন্ধ্যা উতরে গেছে। ফিকে গুদুলের বুকে ধূসর আঁধার মেঘে গড়িয়েছে মাঝরাত। রাতটা একটু গাঢ় হতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে শহরের বুকে। দাপুটে বাতাসের সঙ্গে দস্যি বালিকার মতো ঝাঁপিয়ে পড়া বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে ঘরদুয়ার। শ্বেত পাথরের তকতকে মেঝেতে জল জমতে শুরু করেছে। নিঝুম জলদি পায়ে এগিয়ে গিয়ে জানালার কপাট লাগালো। তাড়াহুড়া করে দক্ষিণ দিকে ট্রান্সপারেন্ট জানালাটা লাগাতে গিয়ে তার অবচেতন চোখ দুটো হঠাৎ আটকে গেল বৃষ্টি স্নান ওই লনের শেষ মাথায়। সোডিয়ামের নিয়ন আলোয় সেখানে এক নারী অবয়ব স্পষ্ট দৃশ্যমান। কিন্তু কে এভাবে ঝুম বসায় লনের মাঝে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে, প্রশ্নটা মাথায় আসতেই আরেকটু ভালোভাবে লক্ষ্য করল নিঝুম। মেরুন রঙের দামি ভেলভেট কাপড়ের ফ্রকটা আগেও দেখেছি কোথাও। সাথে আবার ব্ল্যাক স্টিলেটোর নামি দামি হাই হিল। একটু ভাবতেই গুছানো কপাল ধীরে ধীরে সোজা হয়ে গেল নিঝুমের। মনে পড়ল আজ সকালেই তো নিভানের সঙ্গে দুপুরে দাওয়াতে এসেছিল এই রাসান মেয়েটি। সঙ্গে ইয়া শুধু ছিল। রিচিলাকে চেনার পর আর এক মুহূর্ত অপেক্ষা করল না নিঝুম। জলদি পায়ে ছুটে গেল নিচের দিকে। নিভান এখনো বাড়িতে ফেরেনি। বৃষ্টির মাঝে রেস্টুরেন্টে আটকে পড়েছে বোধহয়। সহসা ছাতা ধরে একাই বাইরে বেরিয়ে এলো নিঝুম। লন পেরিয়ে কিছুটা এগুতেই মুখোমুখি হলো প্রিসিলার। ঠান্ডায় কাবু হয়ে রীতিমতো কাঁপছে মেয়েটা। পেলব ফর্সা ত্বক ধারণ করেছে লাল বর্ণ। দুহাত আড়াআড়ি করে বুকের উপর রেখে কোনো মতে নিজেকে সামলে রেখেছে সে। প্রিসিলার এহেন নাজেহাল অবস্থা দেখে
হতচকিত হলো নিঝুম। তৎক্ষণাৎ ধ্বনিত হলো তার বিচলিত কণ্ঠস্বর। প্রিসিলা, বাচ্চা আমার, কি হয়েছে? এখানে বৃষ্টির মাঝে একা একা দাঁড়িয়ে আছো যে? প্রিসিলা জবাব দেয় না। কাতর দৃষ্টি ফেল ফেল করে তাকিয়ে থাকে শুধু নিঝুমের পানে। লোকারণ্যহীন অচেনা ওই দ্বীপে ছেড়ে কিভাবে যে এতদূর এসেছে সে এক বিস্ময়। সেই বিস্ময়ের ঘুর থেকে স্বয়ং প্রিসিলাও বের হতে পারেনি এতক্ষণে। মেয়েটাকে এমন বোবার মতো চেয়ে থাকতে দেখে আবারও উদ্বিগ হয়ে উঠল নিঝুম। কানে পৌঁছালো তার চিন্তিত কণ্ঠস্বর। ভিজে একেবারে চুপচুপ হয়ে আছো, ঠকঠক করে কাঁপছো। এভাবে কেউ ভেজে? ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? নিঝুমের এই মমতা মাখা বাক্যে প্রিসিলার হৃদয় দ্রবীভূত হলো। পৃথিবীর বিপরীত গোলার্ধে অন্য এক মহাদেশে থাকা মায়ের জন্য মন কেমন করে উঠল তার। আপনজনের শূন্যতায় হু হু করে উঠে অন্তর। চারিদিকে আলোড়ন তোলা ঝুম বৃষ্টির মাঝে ওর চোখ বেয়ে গড়িয়ে যায় এক ফোঁটা তপ্ত নোনা জল। ভাগ্যিস ওই পরিত্যক্ত ক্যাফেটার মাঝে একটা ওয়াকিটকি ছিল। শুধু ওয়াকিটকি নয়, জীবন রক্ষাকারী আরো অনেক সরঞ্জামই ছিল সেখানে। নিশ্চয়ই কোনো সমুদ্রপ্রেমী নাবিকের কাজ। সে যাই হোক, প্রিসিলা মূলত ওয়াকিটকির সাহায্যে কাছাকাছি একটা জেলে নৌকার হদিস পেয়েছিল। তারাই ফেরার পথে সুরক্ষিত অবস্থায় তীরে এসে নিয়ে আসে তাকে। তীরে আসার পর ইয়াসকে আর খুঁজতে হয়নি প্রিসিলার। বুক ভরা অভিমান আর সামান্য একটু নিভু নিভু আকাঙ্ক্ষা নিয়ে মেয়েটা চলে আসে নিভানদের বাড়িতে। কিন্তু এখানে এসে কি বলবে, কিভাবেই বা জাহির করবে নিজেকে? নিঝুম আন্টি কি ভাববেন? এমন হাজারটা প্রশ্নের মুখোমুখি হয়ে ভেতরে ঢোকার আর সাহস হয়নি। হাজার হোক, নিভান তো আর ওর খুব বেশি পরিচিত নয়। যদি অন্য কোনো কিছু ভেবে ফেলে। মানসিক দ্বিধাদ্বন্দ্বে পর্যাপ্ত হয়ে পাঁচ পথে স্তম্ভিত হয়ে রইল পিছিলার পা দুটো। ভাবনাতে চাপা পড়ে গেল কিছু সময়। হঠাৎ নিঝুমের ঢাকে সদ্বিত ফিরে পেল মেয়েটা। কি ভাবছো এত? এতক্ষণে আলতোভাবে ঠোঁট নাড়ালো প্রিসিলা। ধ্বনিত হলো মৃদু কণ্ঠস্বর। ফোনটা মাহিন আঙ্কেলের বাড়িতে ফেলে এসেছি। আমি একটু হেল্প পেতে পারি আন্টি? প্রিসিলার কথা শুনে খানিকটা ব্যথিত হলো নিঝুম। আক্ষেপের গলায় শুধালো, আমাদের আপন ভাবতে পারোনি, তাই না? না মানে? কিছু বলতে গিয়েও থমকে গেল প্রিসিলা। কুশল বিনিময়ের দুর্বল হওয়ায় বুঝতে পারল না ভুলটা কোথায়। নিঝুম অবশ্য সময় দিল না বুঝে ওঠার। তার আগে হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। নিঝুম যেহেতু টি শার্ট পরে না, তাই নিভানের একটা ওভারসাইজ টি শার্ট পরতে দেওয়া হলো তাকে। ফ্রেশ হয়ে বাইরে আসার পর খুব যত্ন করে ওর হাঁটুসম সোনালি চুলগুলো মুছিয়ে দিল নিঝুম। হাতের কাজ অব্যাহত রেখে জিজ্ঞেস করলো, এখন একটু ভালো লাগছে? নির্বিকারে মাথা নাড়ল প্রিসিলা। বিপরীতে মোমের পুতুলের মতো মেয়েটার কোমল চিবুকে হাত রাখল নিঝুম। মেয়েটা মুখ তুলে চাইলে ওকে চোখ ভরে দেখল সে। দেখতে গিয়ে তার বুক চিরে বেরিয়ে এলো এক চিলতে ফাঁকা দীর্ঘশ্বাস। বহু পুরনো একটা ব্যথা চিনচিন করে উঠল বুকের বাম পাশে। মুখে বলল, তোমার মুখটা আমার ভীষণ চেনা। প্রিসিলা অবাক হলো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আগেও দেখেছেন কোথাও? তোমাকে দেখিনি, তবে তোমার মতো একজনকে দেখেছি বহু বছর আগে। কিন্তু কাকে? মুহূর্তে অপ্রীতিকর একটা নৈশব্দ ঘিরে দিল ওদের। বাইরে তখনও অযোধ্যায় বর্ষণ। বিজলির নীলাভ আলোয় ক্ষণে ক্ষণে চলকে উঠছে চারিপাশ। আর কোনো প্রত্যুত্তর করল না নিঝুম। জীবন তো চলেই গেল। শুধু শুধু পুরনো ক্ষত উজ্জীবিত করে লাভটা কোথায়? তাই প্রসঙ্গ পাল্টে অপ্রতিভূত হয়ে বলল, তুমি তো ফোন করতে চেয়েছিলে, তাই না? এবারও সামান্য মাথা নাড়ল প্রিসিলা। মেয়েটা যে কোনো কারণে বিষণ্ণ হয়ে আছে তা আর বুঝতে বাকি নেই নিঝুমের। তাই একটু খতিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি কোনো কারণে মন খারাপ প্রিসিলা? তুমি তো ইয়াসের সাথে গিয়েছিলে। তাহলে ওভাবে বৃষ্টিতে ভিজছিলে কেন একা একা? নিঝুমের একাধারে করা প্রশ্নের একটা উত্তরও দিল না প্রিসিলা। তার এই মৌনতা লক্ষ্য করে সংযত হলো নিঝুম। আগ বাড়িয়ে আর ঘাটালো না মেয়েটাকে। চুপচাপ উঠে দাঁড়িয়ে কোমল গলায় বলল, টেবিলে খাবার দিয়েছি, খাবে এসো। তারপর ফোন নিয়ে রুমে এসে মন শান্ত করে কথা বলো কেমন? কথার কটা বলেই চলে যাচ্ছিল নিঝুম। তখনই ফের পেছন থেকে ডেকে উঠল প্রিসিলা। রমণী ঘাড় ঘোরালো, একটা মিষ্টি হাসি উপহার দিল মেয়েটাকে। সপ্রসন্ন গলায় বলল, আপনি খুব ভালো আন্টি, ঠিক মায়ের মতো। আমি তো মাই, বোকা মেয়ে। নাজুক মিহিসরে কথাটা বলে দ্রুত প্রস্থান করল মানবী। বিপরীতে স্বস্তির নিঃশ্বাস ফেলে চুপচাপ বিছানায় গায়ে এলিয়ে দিল প্রিসিলা। অনেকবার কল করে রুহানকে ফোনে পাওয়া গেল না। নেটওয়ার্কের বাইরে আছে বোধহয় বান্দা। যার দরুন মনটা আরো ভিজিয়ে উঠেছে প্রিসিলার। শরীরটাও ভালো নেই, মেজমেজ করছে ভীষণ। বহুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম নামল না চোখের পাতায়। সহসা বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে উঠে দাঁড়ালো।
জলে ভেজা আলতো মেঝেতে পা রাখতেই সমুদ্রাগত ধমকা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে গেল প্রিসিলাকে। রেলিংয়ের পাশে গোলাকৃতির একটা কফি টেবিল আর দুটো চেয়ার রয়েছে। প্রিসিলা এগিয়ে গিয়ে পা তুলে বসলো সেখানটায়। তারপর আবারও হাঁটুতে মাথা ঠেকিয়ে চোখ রাখলো নিস্তব্ধ প্রহেলিকায়। চোখ দুটো শূন্যে স্থির, অথচ মস্তিষ্ক জুড়ে ঘন কুয়াশার মতো বিচরণ করছে একজন। ওই নিষ্প্রাণ শূন্য চোখ, ঘন পাপড়ি আবৃত ধূসর বাদামি চোখ, পিয়ার্স করানো রক্তিম বাদামি ঠোঁট, আর অধরতলার ওই কুচকুচে কালো তিল। তার প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুধু ঘুরপাক খাচ্ছে মানসপটে। ছেলেটার কথা ভাবতে গেলেই শুষ্ক একটা অভিমান এসে ভার করে তুলছে অন্তর। সচরাচর এমনটা হয় না। প্রিসিলা কখনোই অভিমান করে পিছিয়ে আসে না। উল্টো ইয়াসকে নাস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লাগে সবসময়। কিন্তু আজকে দ্বীপে বসে ইয়াসের মম ড্যাডের আত্মকাহিনী শোনার পর থেকে বেশ অদ্ভুতভাবেই পাল্টে গেছে মন। বুকের ভেতর অনুভূতির ঢেউ ভাঙছে ক্রমান্বয়ে। পেপরাও ছন্নছাড়া ওই একরোখা ছেলেটার জন্য অযথাই হৃদয় পড়ছে। কেমন যেন খাকা করছে অন্তর। বুকের ভেতর জেঁকে বসেছে তীব্র অভিমান। মন বলছে তাকে নিয়ে সারাক্ষণ ভাবতে, অথচ মস্তিষ্কটা আত্মবিশ্বাসের ভারে হিমালয়ের মতোই নিটোল। প্রিসিলার ভালো লাগে না এই দুটা না। বারবার অস্থির হয়ে ওঠে হৃদয়টা, জানতে ইচ্ছে করে ইয়াস কোথায়, এই ঝড় বৃষ্টির মধ্যে কি করছে সে। প্রিসিলার কথা কি একবারও মনে পড়েনি তার? আচ্ছা, ইয়াস কি এরিসের মতোই উন্মাদ হয়ে ভালোবাসতে পারে? আদৌ বাসবে কোনোদিন কাউকে? ইয়াস ইউফানের ভালোবাসাটা আসলে কেমন? ওর করা আদরগুলোই বা কেমন? অনেক বেশি ডমিন্যান্ট নাকি নমনীয়? নিজের অযাচিত মনের ভাবনায় নিজেই এবার লজ্জায় রাঙা হয়ে উঠল প্রিসিলা। কদিন আগেও যে ইয়াসের প্রতি ছিল তার তীব্র বিতৃষ্ণা, তাকে নিয়ে আজ কী সব ভাবছে! ছি! আমার এত কেন ভালো লাগছে ওকে? আনমনে প্রশ্নটা করল নিজেকে নিজে। পর মুহূর্তে বিমর্ষ কেটে যেতেই ঠোঁট কামড়ে দ্রুত চোখ খিচে বন্ধ করে ফেলল মেয়েটা। ঠোঁট নাড়িয়ে ক্রমাগত আওড়াতে লাগলো, ইয়াস মোটেই সুদর্শন নয়। ও একটা হনুমান, হনুমান, হনুমান। কে হনুমান? একান্ত নীরবতার মাঝে গমগমে পুরুষালী এক কণ্ঠের দাপটে হঠাৎ চেয়ারে বসিয়ে লাফিয়ে উঠল প্রিসিলা। আচানক চোখ খুলে দেখতে পেল ওর সামনে নিভান দাঁড়িয়ে। ঠোঁট প্রশস্ত করে ঝলমলে হাসছে ছেলেটা। আড়ষ্ট হলো প্রিসিলা। ওকে এমন অপ্রস্তুত হতে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলো নিভান। উদগ্রীব হয়ে জানতে চাইল, হেই, ঠিক আছো তুমি? ঠিক আছি, জোরপূর্বক হাসল প্রিসিলা। বিপরীতে নিভান জানালো, বাড়িতে আসার পরে আম্মু বলল তুমি এসেছো, তাই সোজা দেখা করতে চলে এলাম। এবারও মুখে কিছু বলল না প্রিসিলা, হাসলো একটু নীরবে। অজ্ঞাত নিভান কোনো কিছু না জেনেই বলে উঠল, বাই দ্য ওয়ে, তোমার ওই বদমেজাজি কাজিনটা কোথায়? হি ইজ লিটারেলি ক্রেজি, ইউ নো। ও আশেপাশে থাকলে তোমার দিকে তাকাতেও ভয় করে আমার। নয়তো এমনভাবে চোখ ফেলে যেন এখনই গিলে খাবে আমায়। একাই বকবক করছে নিবান। প্রিসিলার কোনোরূপ আগ্রহ নেই ওর কথায়। মেয়েটা শুধু হু হা করে উত্তর দিচ্ছে, কিংবা কোনো না কোনো বাহানায় এড়িয়ে যাচ্ছে প্রসঙ্গ। নিভান জানে প্রিসিলার মুড ঠিক নেই। এ ঘরে আসার আগে নিজুম সতর্ক করে দিয়েছে ওকে। তাই সব কথা সাইডে সরিয়ে রেখে আরেকটা চেয়ার টেনে মেয়েটার মুখোমুখি হয়ে বসল সে। নিরুত্তাপ স্বরে প্রশ্ন করল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট প্রিসিলা? একটু। বড্ড অমনোযোগী শোনাল প্রিসিলার কণ্ঠস্বর। বিপরীতে কথার মধ্যে আগ্রহ ধরে রাখার চেষ্টা করল নিভান। যখন আমাদের মুড অফ থাকে, তখন আমাদের সেটাই করা উচিত যা আমরা করতে ভালোবাসি। আরো সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট ফিল করি। প্রিসিলা এবার সত্যি সত্যি মনোযোগী হলো, আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, আর ইউ শিওর? 100%। এবার একটু ভেবে বলো তো, কি করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সময় নিল না প্রিসিলা, চটচলতে উত্তর দিল, স্কেচ করতে আমার ভীষণ ভালো লাগে। প্রিসিলার বলতে দেরি হলো, ওর সামনে পেন্সিল আর বুট পেপার রেডি করে দিতে দেরি হলো না নিভানের। তার এই কাণ্ডে রীতিমতো হতবিহ্বল প্রিসিলা। নিভান গ্রাহ্য করল না সেসব। সোজা ওর সামনে বসে বলল, আমি চাই তুমি আমার জন্য একটা পোর্ট্রেট স্কেচ করো। নিভানের কথা শুনে একটু অপ্রতিভূত হলো প্রিসিলা। লজ্জা মিশ্রিত হাসি হেসে বলল, না মানে আমি এতটাও প্রফেশনাল নই। তুমি যেটা করবে আমার জন্য সেটাই বেস্ট। বলেই হাসি মুখে ওকে দাতস্থ করল নিভান। অগত্যা পেন্সিলের এলোমেলো ঘর্ষণে আর তীক্ষ্ণ আঁচড়ে অজ্ঞাত এক পুরুষালী অবয়বকে ধীরে ধীরে কাগজের গায়ে ফুটিয়ে তুলতে আরম্ভ করল প্রিসিলা। পরবর্তী মুহূর্তগুলো পেরিয়ে গেল নৈঃশব্দে। ঘণ্টাখানেক পরে হুট করেই থমকে গেল পিছিলার হাত। বন্ধ হয়ে গেল ঘর্ষণের আওয়াজ। পেন্সিলটা যেন কাগজ ফুটো করে
ঢুকে যাবে এক্ষুনি। সেভাবেই স্থির হয়ে রইল এক জায়গায়। নিজের করা স্কেচ দেখে নিজেই স্তব্ধ হয়ে আছে মেয়েটা। অবিশ্বাস্য দৃষ্টি তার পেন্সিলের আঁচড়ে ফুটে ওঠা ওই পুরুষালী অবয়বটিতে নিবদ্ধ। যেন চাইলেও চোখ ফেরাতে পারছে না কিছুতেই। প্রিসিলাকে আকস্মিক এহেন স্থবির হয়ে চেয়ে থাকতে দেখে কপাল গুছালো নিভান। জহরি গলায় প্রশ্ন করল, "ইজ ইট ডান?" প্রিসিলা কোনো জবাব দিল না, যেন শুনতে পায়নি কথাটা। তেমনভাবেই বসে রইল নির্বিকার। এবারে নিজেই উঠে এলো নিভান। পেছন থেকে সামান্য ঝুঁকে স্কেচ কাগজটাকে নিবিড় দৃষ্টি পরখ করল। আর ইউ শিওর এটা আমি? নিপানের প্রশ্নটা কর্ণগোচর হতেই বিভ্রম হতে ছিটকে বেরিয়ে এলো প্রিসিলা। পাশ ফিরে উদ্বেগহীন গলায় বলে উঠল, "এটা আপনি নন?" চুপচাপ নাসূচক মাথা নাড়ল নিভান। "তাহলে এটা কে?" এবেলায় আবারও প্রিসিলার দিকে ঝুঁকল নিভান। স্কেচে থাকা উন্নত নাসারন্ধ্র আর তীক্ষ্ণ শীতল দৃষ্টির পুরুষালী অবয়বটিকে পর্যবেক্ষণ করে বলল, "ডু ইউ থিঙ্ক মাই আইজ লুক লাইক দিস?" "আমি কখনোই এতটা ভয়ঙ্করভাবে তাকাই না।" বিপরীতে কোনো কিছু না বলে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে রইল প্রিসিলা। নিভান আবারও বলে উঠল, "পিয়ার্সিং তো দূরের কথা, আমি কখনো আমার ঠোঁটে একটা আঁচড়ও কাটিনি। আর তুমি যাকে এঁকেছ তার ঠোঁটে দুটো পিয়ার্স। ইজন্ট ইট উইয়ার্ড?" এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নিভান। তারপর চট করে দেখে ভেবে যেন দৃষ্টি জ্বলে উঠল তার। পাশ ফিরে উৎসুক কণ্ঠে জানালো, "এটা তো ইয়াশ, তোমার কাজিন।" নিভানের কথা শুনে প্রিসিলা নিজেও বুঝি চমকে উঠল। মন দিয়ে তাকালো ছবিটার দিকে। নিজের হাতে আঁকা ওই তীক্ষ্ণ দাঁড়ালো মুখাবটা দেখতে দেখতেই ধীরে ধীরে দৃষ্টি শীতল হয়ে উঠল তার। যেন এটাই হওয়া ছিল। ইয়াসের এই মাত্রাধিক সুদর্শন মুখটাকে পেন্সিলের আঁচড়ে ফুটিয়ে তোলা ওর জন্য একেবারে অত্যাবশ্যক হয়ে পড়েছিল। বৃষ্টি থেমে গিয়েছে অনেক আগেই। বাইরে তখন দাপিয়ে বেড়াচ্ছে উতাল পাতাল পাগলাটে হাওয়া। বাইরের নিচ্ছিদ্র অন্ধকারে চোখ পড়তেই এক দফা ঝাপটা হাওয়া হুড়মুড়িয়ে প্রবেশ করল ভেতরে। উড়িয়ে দিল পিছিলের লম্বা ঘন চুল। কাঁপন তুলল শরীরে। তখনও নীরবে তাকিয়ে দেখল অহংকারী ছেলেটার মুখ। আলতো করে হাত বুলালো তাতে। তারপর কি ভেবে যেন নিভানের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, "আই এম রিয়েলি সরি নিভান।" "সরি কেন বলছো? আপনাকে এতটা হতাশ করার জন্য?" আবারও সামনে চেয়ার টেনে বসল নিভান। পিছিলার কোমল বিবর্ষ মুখটাকে দেখে তার হৃদয়ে অকারণে এক তোলপাড় শুরু হলো। তার চেয়েও বেশি কষ্ট হলো নিজের জায়গায় অন্য কারোর মুখ দেখতে পেয়ে। এটা নিশ্চয়ই অনুভূতি প্রকাশের পূর্বলগ্নের এক নীরব প্রত্যাখ্যান। অথচ মুখে বলল, "আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম যা করতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই করো। আই থিংক তুমি তোমার কাজিনের স্কেচ এর আগেও অনেকবার করেছো। তাই এতটা পারফেক্টলি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছো।" নিভানের কথা শুনে হাতে থাকা স্কেচটার দিকে ফের দৃষ্টি চলে গেল প্রিসিলার। অভিজাত্যে মোড়ানো ধারালো ওই মুখটাকে আরেক দফা পরখ করতে করতে আনমনা হয়ে বাক্য ছুড়ল মেয়েটা, "কই না তো, আমি তো আগে কখনো ইয়াসকে আঁকিনি। কোনোদিন চেষ্টাও করিনি ওর ছবি আঁকার।" বিপরীতে হতাশ নিঃশ্বাস ফেল নিভান। মেয়েটা নিশ্চয়ই চরম পর্যায়ে বিষণ্ণতায় ভুগছে। সে ভেবেই আজ রাতের মতো গল্পের ইতি টানল সে। সম্মোহিত গলায় বলল, "অনেক রাত হয়েছে। এখন ঘুমোতে যাও। আই থিংক ইউ উইল ফিল ফ্রেশ ইফ ইউ গেট এ লিটল স্লিপ।" দরজার নবঘোরানো মৃদু ক্যাচক্যাচ আওয়াজে খুব ভোরেই ঘুম ছেটে গেল প্রিসিলার। এখনো আলো ফোটেনি সূর্যের। কোনোরকম একটু লাল হয়েছে পুবের আকাশ। পৃথিবী ডুবে আছে ঘুমুটে এক আবছা ধোঁয়াটে কুয়াশায়। এমন মুহূর্তে কেউ দরজায় এসে দাঁড়িয়েছে, তার মানে জরুরি কোনো তলব। তাই জলদি করে বিছানা ছাড়ল প্রিসিলা। এগিয়ে গিয়ে দরজা খুলতেই মুখোমুখি হলো নিভানের। রাতে ঘুমানোর টি-শার্ট আর ট্রাউজার পরে আছে ছেলেটা। কাঁধে ঝুলছে সাদা রঙের একটা ছিপছিপে তোয়ালে। প্রিসিলা বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো তার ওই ফোলা চোখ আর আদর জড়ানো তেলতেলে মুখের পানে চেয়ে একটু হাসার চেষ্টা করলো নিভান। তারপর কিছুক্ষণ সময় নিয়ে ঘাড় চুলকে বেশ অপরাধী গলায় বলল, "আই এম সো সরি ম্যাম। সকাল সকাল আপনার বিউটি স্লিপে ব্যাঘাত ঘটালাম। কিন্তু কি করব বলুন, আম্মু এখনো ঘুমিয়ে। এদিকে আমার ওয়াশরুমের কলটা নষ্ট পড়ে আছে। মিস্ত্রি ডাকা হয়নি এখনো। গত 2 দিন ধরে আমি মূলত এই ঘরে এসেই শাওয়ার নিই। না মানে অনুমতি দিলে আমি একটু।" নিভানের কথার ভাবার্থ বুঝে উঠে দ্রুত দরজা থেকে সরে দাঁড়ালো প্রিসিলা। ঘুমু ঘুমু চোখে একটু হাসার চেষ্টা করে বলল, "এত সরি হওয়ার কিছু নেই। এটা তো আপনারই বাড়ি।" "থ্যাংক ইউ ম্যাম।" আন্তরিক গলে মেয়েটাকে অভিবাদন জানিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল নিভান। প্রিসিলা আর এদিক ওদিক তাকালো না। তন্দ্রাচ্ছন্ন হয়ে ফের শুয়ে পড়ল বিছানায়। 5 মিনিটও বোধ হয়নি মেয়েটা ঘুমিয়ে পড়েছে আবারও। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল কেউ একজন। ভেতরে ঢুকে জ্বরের বেগে ছুটে গিয়ে
হাত ধরে টেনে বসালো প্রিসিলাকে। মেয়েটা তখনও অর্ধচেতন হয়ে বোঝার চেষ্টা করছে ঘটনা। কোনোরকম চোখ টেনে খুলে অস্পষ্ট স্বরে বলল, ইয়াস তুমি? আমি কি আবারও স্বপ্ন দেখছি? ইয়াস যেন উন্মাদ হয়ে আছে, ধার ধারল না সে পরিস্থিতির। হাঁটু করে মাটিতে বসে এক হাতে আঁকড়ে ধরল পেছিলার চোয়াল দুটো। অতঃপর জোরে জোরে শ্বাস ফেলে শীতল পরিশ্রান্ত গলায় বলে উঠল, কোথায় ছিলি তুই? খুব ছোট সাবলীল একটা প্রশ্ন, অথচ প্রশ্নটার পেছনে লুকিয়ে আছে নির্ঘুম ক্লান্ত দুশ্চিন্তায় জর্জরিত এক রাতের গল্প। ইয়াসের সেই রাতজাগা প্রহেলিকার গল্প শোনার আগ্রহ দেখালো না প্রিসিলা। উল্টো অভিমান নিয়ে জবাব দিল, ছিলাম কোথাও একটা। বিপরীতে হাতের বাঁধন নমনীয় করল ইয়াস। তৃষ্ণার্ত চাতকের দৃষ্টিপাত করল ওই নীলাভ দুটো চোখে। আহত স্বরে কিছু বলতে যাবে, তন্মধ্যে ওয়াশরুমের দরজা ঠেলে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো নিভান। তার এই অপ্রত্যাশিত আগমনে সমগ্র ঘরের মাঝে একটা থমথমে ঝড়ো হাওয়া খেলে গেল। ঘাড় ঘুরিয়ে নিভানকে দেখা মাত্রই শীতল চোখ বারুদের মতো জ্বলে উঠল ইয়াসের। ফের সামনে তাকিয়ে প্রিসিলার উপর তীক্ষ্ণ দৃষ্টিপাত করে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, এত সকালে ও এখানে কি করছে? শাওয়ার নিয়েছে, সরল গলায় জবাব দিল প্রিসিলা। ইয়াস কিছু বলবে তার আগেই ওর চোখ গিয়ে ঠেকল প্রিসিলার গায়ে জড়ানো টি-শার্টের দিকে। সেটিকে ভালোমতো পরখ করে চোয়ালের পেশি শক্ত করে ফেলল ইয়াস। দাঁতে দাঁত পিষে জানতে চাইল, কার টি-শার্ট পরে আছিস তুই? এবারে শঙ্কিত হলো প্রিসিলা। মুখ কাঁচুমাচু করে কিছু বলতেই যাবে, ততক্ষণে ভেসে এলো আরেক দফা হুঙ্কার, জাস্ট অ্যান্সার মি প্রিসি, কার টি-শার্ট এটা? আমার। প্রিসিলার কিছু বলতে হলো না, তার আগে নিভান থেকে ছোট্ট করে জবাব এলো, যা শোনা মাত্র বিদ্যুৎ স্পৃষ্টে নেই আকস্মিক ছলকে উঠল ইয়াসের শান্ত মস্তিষ্কটা। ভেতর ভেতর তৈরি হওয়া প্রবল এক অগ্ন্যুৎপাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল তার দুটো হাত। কোনরূপ ভাবান্তর করল না ইয়াস, আর না দেখালো পূর্বাভাস। ঘুরে ফিরে এক প্রকার হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ল সে নিভানের উপর। শক্ত পেশিবহুল মুষ্টাঘাতে ছেলেটার নাক ফাটিয়ে রক্তাক্ত করে দিল। অতর্কিত আক্রমণে কয়েক পা পিছিয়ে গেল নিভান। মাথা তুলে কিছু বলতে যাবে, তার আগেই অগ্রাসী হাতে ওর কলারটা চেপে ধরল ইয়াস। আঙ্গুলের ইশারায় সামনে বসা এলোমেলো চুলের ওই একহারা মেয়েটাকে দেখিয়ে পাগলাটে দিশেহারা গলায় বলল, শি ইজ মাই ফাকিং ওয়াইফ। বিয়ে করা বউ ও আমার। লুক, শি ইজ ওয়ারিং দ্য রিং অন মাই নেম। হাউ ডেয়ার ইউ টু স্লিপ উইথ হার? ঘটনার আকস্মিকতায় বজ্রপাতের নেই স্তম্ভিত হয়ে গেল প্রিসিলা। এতক্ষণে তন্দ্রাভাব পুরোপুরি উবে গেল তার। ভালোমতো খেয়াল করে দেখল ইয়াসের শরীরে পানিতে ভেজা। বুট থেকে শুরু করে বেগি প্যান্টের সর্বত্র কেবল বালু দিয়ে আবর্তিত। এলোমেলো চুল, নির্ঘুম চোখ, শুকনো ঠোঁট, তার সঙ্গে যুক্ত হয়েছে রাগে রক্তিম হয়ে ওঠা ওই তীরের ফলার মতো অগ্নিদৃষ্টি। ছেলেটা যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারা রাত ওই শূন্য দ্বীপে প্রিসিলাকে খুঁজে বেরিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভেতর ভেতর অপরাধবোধ জেগে বসল প্রিসিলার। তবে পরক্ষণে ইয়াসের কাণ্ড দেখে নয়ন বিস্ফারিত হলো। ভুল বুঝে শুধু শুধু ছেলেটাকে আঘাত করছে সে। প্রিসিলা তড়িৎ পায়ে ছুটে গেল, আটকালো ইয়াসকে। পেছন থেকে দু হাতে ঝাপটে ধরে শরীর অস্থির গলায় বলে উঠল, কি করছো ইয়াস? পাগল হয়ে গেলে? তখনও নিভানের দিকে চেয়ে ফনা ওঠা সাপের মতোই ফুঁসছে ইয়াস। প্রিসিলাকে একজোটকে সরিয়ে দিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চেপে ধরল ওর গলাটা। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, তুই ওর শার্ট পরেছিস কেন? হোয়াই, কেন পরেছিস? অ্যান্সার মি। আমার জামা কাপড় ভিজে গিয়েছিল ইয়াস। বোঝার চেষ্টা করো, ইটস জাস্ট এ কোইন্সিডেন্ট, আর কিচ্ছু নই। আমার পরার কিছু ছিল না তাই। বাক্য সম্পন্ন করতে পারল না প্রিসিলা, তার আগে ওর মুখের কথা কেড়ে নিল ইয়াস। দরকার পড়লে কিছু না পরেই থাকতি, ঠান্ডায় মরে যেতাম। বড্ড করুণ শোনালো প্রিসিলার কণ্ঠস্বর। ইয়াস সেসব গ্রাহ্য না করে এক রহমায় নিজের দিকে ঘুরিয়ে আনলো মেয়েটাকে। চোখে চোখ রাখলো। অতঃপর তেজোদীপ্ত স্বরে বলল, মরলে মরতিস, শেষ অবধি আমার হয়েই মরতিস। অন্য কারো টি-শার্ট পরে মরার অধিকার তোর নেই। খুল এটা এক্ষুনি। বলে ক্রুধান্য হয়ে প্রিসিলার টি-শার্টের মধ্যে নিজের হাত দুটো আচানক ঢুকিয়ে দিল ইয়াস, যেন সে এখনই এই মুহূর্তে খুলেই ছাড়বে এটা। নিবানের সামনে দাঁড়িয়ে ইয়াসের এমন জঘন্য আচরণে অপমানে থমথম করে উঠল প্রিসিলার মুখ। ইয়াসের বেপরোয়া স্পর্শে সমগ্র শরীর যেন বরফপিণ্ডের মতোই শক্ত হয়ে গেছে তার। নিজেকে আর সংবরণ করতে পারল না প্রিসিলা। ছেলেটাকে নিজের থেকে ছাড়িয়ে জেজে উঠে বলল, হোয়াই দ্য হেল ইজ রং উইথ ইউ ইয়াস? হোয়াটস ইউর টোন? মেরে ফেলবো একদম। প্রিসিলার দিকে কটু দৃষ্টিপাত করে চিবিয়ে চিবিয়ে কথাটা বলল ইয়াস, খুব বাড়াবাড়ি করছো এবার। আমি কিন্তু পাপাকে বলে দিব সব।
নীল চোখ দুটো টলমল করছে প্রিসিলার। রাগ দেখাতে যেও কান্না পেয়ে যাচ্ছে অযথা। একে তো অন্যায় করেছিস, তার উপর হুমকি দেখাস। এক্সকিউজ মি। বেপরোয়া একটা ভাব নিয়ে চোখ উল্টালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে আবারও ওই গাল দুটো চেপে ধরল ইয়াস। এবার আর আস্তে ধীরে নয়, এতটা জোরালোভাবে ধরেছে যে নিমেষেই রক্ত জমাট বেঁধে গেল, কালচেটে বর্ণ ধারণ করেছে ওর ফর্সা ত্বক। অস্পষ্ট স্বরে কঁকিয়ে উঠল প্রিসিলা। ইয়াস সেসবে তোয়াক্কা না করেই বলল, আমার সঙ্গে এভাবে কথা বলতে বুক কাঁপে না তোর? কাঁপে না বুক? আমি তোর সঙ্গে ঠিক কি করতে পারি আইডিয়া আছে তোর? আমার মন চাইলে আমি তোকে এখানে এই অবস্থাতেও। শরীরের সর্বশক্তি দিয়ে প্রিসিলা আবারও ঠেলে সরালো ইয়াসকে। তিরিক্ষি গলায় বলল, স্টপ অ্যাক্টিং লাইক ক্রেজি ইয়াস। ভুলে যেও না এটা অন্য কারোর বাড়ি। নিঝুম আন্টি পাশের রুমে ঘুমাচ্ছে। তোমার এসব পাগলামি দেখলে কতটা হার্ট হবে ভেবে দেখেছো একবার? প্রিসিলার শেষ কথাগুলো শোনা মাত্রই আচানক ওকে ছেড়ে দিল ইয়াস। চোখের পলকে দূরত্ব বাড়ালো কয়েক কদম। তারপর যন্ত্রের মতো পিছিয়ে যেতে যেতে শীতল গলায় আওড়ালো, ইউ মেক মি লাইক দ্যাট। আই রিপিট প্রেসি, ইউ মেক মি ক্রেজি। ইয়াসের মুখ থেকে ওয়াইফ শব্দটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল নিভান। এত কিছুর মাঝেও বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, নির্বাক হয়ে। রক্ত ঝরছিল, তবুও কাতর দৃষ্টি আটকে ছিল ইয়াসের দুহাতে আবদ্ধ ওই রাসান মেয়েটার উপর। প্রতিটা ঘটনাই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল যেন। কিন্তু যতক্ষণে টের পেয়েছে সবকিছু, ততক্ষণে অনেক দূরে গড়িয়েছে পরিস্থিতি। তবু শেষ চেষ্টা করতে পিছুপা হলো না নিভান। দ্রুত গিয়ে ইয়াসকে আটকানোর পায়তারা করে হাত রাখলো তার কাঁধে। পরাজিত স্বরে বলল, ইয়াস ব্রো, জাস্ট লিসেন টু মি। কোথাও একটা ভুল হচ্ছে। উই ডিডন্ট স্লিপ টুগেদার। নিভানের এতটা নমনীয়তার পরেও টলল না হিমালয়। উল্টো জোরালো ঝটকায় কাঁধে রাখা হাতটা ছিটকে ছড়ালো ইয়াস। অতঃপর বুটের তলায় বালু উড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সকালের ঘটনার পরে যত দ্রুত সম্ভব মাহিনের সিসাইড বেলায় ফিরে এসেছে প্রিসিলা। কিন্তু ইয়াসের কোনো খবর নেই। সকাল থেকে লাপাত্তা সে। ফোনটাও বন্ধ। মাহিন আঙ্কেল কাছ থেকে ফিরেছেন গতকালকে। রিদমিলা অবশ্য এখনো নেটওয়ার্কের বাইরে। তারও কোনো খবর নেই। না থাকুক খবর। এই মুহূর্তে দুনিয়ার কাউকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই প্রিসিলার। সে শুধু ওই একটা ছেলের চিন্তায় বিভোর, যাকে ও দুনিয়ার সবচেয়ে বেশি অপছন্দ করে, কিংবা পছন্দও করে সবার চেয়ে বেশি। মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে। প্রিসিলার কাছে ইয়াস চরিত্রটা ঠিক তেমনই, অপছন্দের তবু আগ্রহের। মনের খবর মন জানে না, তবে মেয়েটা যে ফিরেছে দেখেই অস্থির আর মনমরা হয়ে আছে তার চোখ এড়ায়নি মাহিনের। দুপুরে খাবার টেবিলে বসেও কিছুটা মুখে তুলেনি সে। ভালো লাগছে না, গা গুলাচ্ছে ইত্যাদি ইত্যাদি বাহানা দেখিয়ে কৌশলে উঠে গেছে প্লেট রেখে। তখন ভোর সন্ধ্যা। সকালে সেই অপ্রত্যাশিত তিক্ত ঘটনার প্রায় 12 ঘন্টা হতে চলল। এখনো বাড়ি ফেরেনি ইয়াস। প্রিসিলার দুশ্চিন্তা হচ্ছিল খুব। সহসা বারান্দায় গিয়ে দাঁড়ালো মেয়েটা। বাইরে চঞ্চল কিশোরের মতো নেচে বেড়াচ্ছে হিম হিম শীতল হাওয়া। অক্টোবরের শেষ সময়টা সবচেয়ে সুন্দর। আবছা শীতল কুয়াশা তখন বিচ্ছিন্ন সন্ধ্যাবেলাকে স্নিগ্ধ করে তোলে। তবে আজকের এই শীতে ঘ্রাণ মাখা স্নিগ্ধ শীতল হাওয়াটাকে বড়ই গুমুট লাগলো প্রিসিলার নিকট। একটা অহেতুক শূন্যতা অকারণেই কাটা পড়ে তুলছে তাকে। বুকের মাঝে চিনচিন করে নীরব এক অজানা ব্যথা। সেই ব্যথার তীব্রতা এতই বেশি যে রমণীর নীলাভ সমুদ্র নেই চোখের কুটোর জলে ভরে উঠেছে বারবার। নিজের সঙ্গে নিজের হাজার বাকবিতণ্ডার পরেও কিছুতেই লুকোতে পারছে না এই সদ্য জন্মানো অনুভূতি। ওদিকে বিকেল থেকে গার্ডেনে বসে প্রিসিলাকে ক্রমাগত বারান্দায় পায়চারি করতে দেখছে মাহিন। মেয়েটাকে নিয়ে আগেই সন্দিগ্ধ ছিল সে। এবার যেন সন্দেহটা পাকাপোক্ত হলো। ফলস্বরূপ সময় নষ্ট না করে উপরে চলে গিয়ে ডাকলো প্রিসিলাকে। মেয়েটা ভেতর থেকে দরজা খোলা আছে বলে হাঁক ছাড়ল, সতর্ক পা ফেলে ভেতরে ঢুকলো মাহিন। প্রিসিলার মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্ন করলো, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট বাচ্চা? তড়িঘড়ি করে মাথা নাড়ল প্রিসিলা। ঠোঁটের কোণে মেকি একটা হাসি ঝুলিয়ে জবাব দিল, না না আঙ্কেল, তেমন কিছু নেই। আসলে, মিথ্যে বলো না, বয়সে আমি তোমার চেয়ে অনেক বড়। তাই কথা লুকানোর অভিজ্ঞতাটাও আমার বেশি। কথা সম্পন্ন করার আগে নীরবে শাসনে মেয়েটাকে থামিয়ে দিল মাহিন। প্রিসিলাও আর ভনিতা করল না, সরাসরি বলেই ফেলল, ইয়াস কোথায় আঙ্কেল? সারাদিনে তো ফেরেনি। তুমি কি এতক্ষণ ইয়াসের জন্য দুশ্চিন্তা করছিলে? মাহিনের প্রশ্নের বিপরীতে জুড়ে জুড়ে হাস্যচক মাথা নাড়ালো প্রিসিলা। ওর শুকনো মুখের দিকে চেয়ে কপাল গোছালো মাহিন। অতঃপর মেয়েটাকে ধাতস্থ করার উদ্দেশ্যে শান্ত গলায় জবাব দিল, ইটস ওকে বেটা, ইয়ং ম্যান বিটিতে এসেছে একটু হ্যাং আউট করবেই। ইটস নট অ্যাবাউট হ্যাং আউট আঙ্কেল। তুমি কি প্লিজ বলবে আমার ইয়াস কোথায়?
মাহিন যতটা নিরুত্তর হয়ে প্রিসিলাকে বুঝাচ্ছিল, ততোধিক অস্থির গলায় চেঁচিয়ে উঠল প্রিসিলা। মেয়েটার এরূপ উদ্ধত বাক্যে মাহিন নিজেও একটু সতর্ক হলো। স্রেফ কাজিনের জন্য কেউ এতটা উতলা হয় নাকি বিষয়টা আরেকটু গভীর? প্রশ্নটা থেকে গেল মাহিনের মনে। তবে মুখ ফুটে জিজ্ঞেস করলো, ইজ এনিথিং রং? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? সবকিছু পরে বলবো আঙ্কেল। প্লিজ আপনি আমাকে ইয়াসের খবরটা দিন। প্রতি মুহূর্তে প্রিসিলার কেমন শ্বাসরুদ্ধ আচরণ করছে। সমস্যাটা যেহেতু ওদের ভাই-বোনদের ব্যক্তিগত, তাই মাহিন আর ঘাঁটালো না মেয়েটাকে। একটু ভেবে রয়ে শুয়ে বলল, সারাদিন ইয়াসের ফোন বন্ধ ছিল বলে আমি নিজেও চিন্তিত ছিলাম। পরে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খোঁজ পাঠালে সে জানায়, সন্ধ্যার পরে নাকি ইনানির একটা নাইট ক্লাবে ঢুকতে দেখেছি ওকে। আপনি কি আমি লোকেশনটা দিবেন আঙ্কেল? বলে ঘরে ঢুকে নিজের পার্স আর মোবাইলটা হাতে নিল প্রিসিলা। মাহিন হতচকিত হয়ে প্রশ্ন করল, সে কি তুমি এভাবে একা যাবে? দাঁড়াও আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বিপরীতে নিঃশব্দে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো প্রিসিলা। বলল, আই ক্যান ড্রাইভ। ইনানির মিডনাইট শ্যাডো নাইট ক্লাবের বাইরেটা শীতল হলেও ভেতরে মানুষের সরগম। ট্রান্সপারেন্ট কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই নীল বেগুনি আর সবুজাভ ক্ষীণ রোশনি এসে চোখ বাঁধিয়ে দিল প্রিসিলার। ভেতরে বিস্তৃত হলরুম জুড়ে সব চাকচিক্যের সমাহার। মানুষজন নানান স্টাইলের বিদেশি পোশাক আশাক পরে আনন্দ করছে এখানে। কেউ দলবদ্ধ হয়ে আলাপ জুড়েছে, কেসুনও চলছে একপাশে। সদা সংস্কৃত মনা বাঙালিরাও যে নিজেদের বেশভূষা পাল্টে পশ্চাতের তথাকথিত মুক্তমনা হয়ে উঠেছে এখানে এসে। কমবেশি সবার হাতেই হুইস্কির গ্লাস। প্রিসিলার কাছে এসব দৃশ্য নতুন নয়। ছোটবেলা থেকে ইতালিতে থাকার দরুন এর চেয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন আর বিকৃত মনোভাবের সঙ্গে পরিচিত সে। তাই সবকিছু অগ্রাহ্য করে নিটোল পায়ে সামনে এগোলো। ভেতরের দিকে কয়েক পা অগ্রসর হতে না হতেই আচানক নিভে গেল সব আলো। থমকে গেল প্রিসিলা। এতক্ষণ ধরে নীলাভ ক্ষীণ আলোয় সেই মানুষগুলো দেখা গিয়েছিল, তারা এখন পুরোপুরি অদৃশ্যমান। যেন এক মৃত্যুপরীর উদ্ভাসন। প্রিসিলা সেখানেই দাঁড়িয়ে রইল। মাকড়সার জালের মতো চারিপাশে ছড়িয়ে থাকা নিকষ কালো আঁধারের এক পলক সতর্ক দৃষ্টি ফেলে আবারও ঘুরে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ সামনে থাকা মিনি সাইজের স্টেজটাকে লক্ষ্য করে হলের সবগুলো লাইট একযোগে জ্বলে উঠল। আর প্রিসিলার চোখের সামনে ভেসে উঠল সেই অনাকাঙ্ক্ষিত মুখ, ইয়াস ইউভান। চুল এলোমেলো, চোখ দুটো কিঞ্চিত লাল, দৃষ্টি অস্থির, নিশ্চয়ই ড্রাঙ্ক হয়ে আছে। কিন্তু এভাবে স্টেজে দাঁড়িয়ে কি করছে ছেলেটা? প্রিসিলা আরেকটু ভালোভাবে খেয়াল করতে যাবে তখনই চারিপাশে মন মাতানো মিউজিকের সুর। অস্বস্তিকর মিউজিকের বিট নয়, বরং একটা আকর্ষণীয় নস্টালজিয়া তরঙ্গোচ্ছ্বাসের মতোই ঝংকার তুলেছে চারিদিকে। প্রিসিলা স্তব্ধ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখল ইয়াস ইউভানের নব্য এক রূপ। কাঁধের মাঝে গিটার ঝুলিয়ে সামনে দণ্ডায়মান মাইক্রোফোনটার মুখোমুখি এসে দাঁড়ালো ইয়াস। মিউজিকের সাথে সুর মিলিয়ে গিটারের বুকে ঘর্ষণ তুলল। প্রফেশনাল রকস্টারদের মতোই কেঁপে উঠল তার শরীর। অতঃপর প্রিসিলাকে পুরোপুরি হতবিহ্বল করে দিয়ে মিউজিকটা সামান্য একটু শিথিল হতে বিটের ছন্দে পা মিলিয়ে গাইতে আরম্ভ করল। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বুঝো কিনা। বিরহ নীলে নীলে বাদে বাসা, অজানা ব্যথা। অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। হলরুম ভর্তি শুয়ে শুয়ে মানুষ, সবাই হৈ হৈ করছে তার গান শুনে। কেউ কেউ একটু আধটু নাচের মুদ্রা অনুসরণ করছে। সুর আর গানের মাতাল করা তরঙ্গাচ্ছন্ন যেন ভেসে গেছে ক্লান্তি, দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা সব। কিছুক্ষণের জন্য সব মানুষগুলো যেন সমবয়সী হয়ে উঠেছে। সকলের মাঝেই ধরা দিয়েছে কৈশোরের সেই প্রাণবন্ত উল্লাস। এক মুহূর্তের জন্য প্রিসিলার মনে হলো শত মানুষের ভিড়ের মাঝেও ওই অদ্ভুত নজরকাড়া দৃষ্টি দিয়ে ওকেই বুঝি দেখল ইয়াস। কিন্তু তার গানের কথাগুলো এত অভিমানে শোনালো কেন? তাহলে কি মানুষটা অভিমান করে আছে? ইয়াস ইউভান অভিমান করতে জানে, এটা তো প্রিসিলার কল্পনার বাইরে। প্রিসিলার ভাবনার মাঝেই গান শেষ হলো। ইয়াস স্টেজ থেকে নেমে গিটার তুলে দিল কর্তৃপক্ষের হাতে। তারপর চলে গেল সোজা বার কাউন্টারের সামনে। চুপচাপ একটা বার স্টুল টেনে নিয়ে ওয়াইনের অর্ডার করলো। প্রিসিলা যে এতক্ষণ ধরে ওকে আচ্ছন্নের মতো অবলোকন করছে তা যেন দেখেও দেখল না ছেলেটা। ওর চোখে মুখে একটা অহংকারী রুষ্ট ভাব নিদারুণ খেলা করছে। প্রিসিলা এসে নিবৃত্তি দাঁড়ালো ওর পাশে। ইয়াস তবুও নির্বিকার। এতগুলো মানুষের ভিড়েও দুজনের একটা নৈঃশব্দ জগৎ তৈরি হয়েছে। সেই জগতের বিচরণ করছে শুধুমাত্র দীর্ঘশ্বাসের প্রতিযোগিতা। অসহনীয় ওই নৈঃশব্দ ভেঙে এক পর্যায়ে ডেকে উঠল প্রিসিলা, ইয়াস একটু কথা। বাকি কথা সম্পন্ন করতে পারল না আর।
তার আগে স্টল ছেড়ে উঠে দাঁড়ায় ইয়াশ। অভিমান, অভিযোগ কিংবা তার চেয়েও বড় কোনো আঘাতে প্রস্তরীভূত হয়ে রইল সে। একবার ঘুরে অবধি তাকালো না প্রিসিলার পানে। প্রিসিলা মাথা উছালো। হিমালয়ের মতো শটান যুবকের সামনে ও এক পুচকে মেয়ে। তবুও দুহাতে ছেলেটার বাহু জাঁকিয়ে জানতে চাইল, আমরা কি একটু কথা বলতে পারি? ইয়াস আর জবাব দিল না। হনহনিয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রিসিলা ওর পিছু নিল। বাইরে বেরোতেই সমুদ্রের শীতল ধমকা হাওয়ায় শিরশির করে উঠল সর্বাঙ্গ। আকাশটা অলৌকিক থমথমে। বোধহয় মেঘ জমেছে, একটু বাদেই বৃষ্টি হবে। বাতাসে তার স্পষ্ট পূর্বাভাস। কিছু দূর যেতেই আবারও গলা ছিঁড়ে ডাকলো প্রিসিলা, তুমি কি এখনো রেগে আছো? আচ্ছা, কেন রেগে আছো বলো তো? নিভানকে আমার রুমে দেখেছিলে বলে? শেষ কথাটা বলতে না বলতে একেবারে উল্টো স্রোতের মতো ওর দিকে ধেয়ে আসলো ইয়াস। মুখটা ওর মুখের কাছে নিয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার? তুই কার সঙ্গে থাকলি না থাকলি, রুম শেয়ার করলি নাকি বেড শেয়ার করলি, দ্যাটস নান অফ মাই বিজনেস। কেঁদে-কুটে অস্থির হয়ে যাওয়ার মতো মেয়ে প্রিসিলা নই, তাও আবার ইয়াসের চিরাচরিত অদ্ভুত আচরণে। তবে আজকের কেন যেন ওর কথাগুলো সোজা বুকের পাঁজরে বিঁধল। ভেতরের সত্তাটা বড্ড কাতর হয়ে জানতে চাইল, সত্যি কি তোমার কিছু যায় আসে না ইয়াস? যদি তাই হই, তবে তুমি এতটা রিয়েক্ট কেন করলে? কেন তখন উদ্ভ্রান্তের নেই নিভানকে সম্পর্কের জোর দেখালে? মনের মাঝে হাজারটা প্রশ্ন থাকলেও মুখে কিছু বলল না মেয়েটা। শুধু জানতে চাইল, তাহলে বাড়ি ফেরোনি কেন? তোকে কৈফিয়ত দিতে হবে। কে তুই? হু দ্য হেল ইউ আর? হাজার চেষ্টা করেও নিজেদের সম্পর্কের নামটা মুখে উচ্চারণ করতে পারল না প্রিসিলা। অতর্কিত অপমানে থমথম করে উঠল তার মুখ। এতক্ষণ ধরে গলার কাছে আটকে থাকা কান্নার দেয়ালটা এবার বুঝি উগরে বেরিয়ে আসবে। ইয়াস এত সহজে সবকিছু বলে দিল। তার মানে কি প্রিসিলার ধারণা ভুল? আজকে সকালে ইয়াস যে ওভাবে হিংস্র হয়েছিল, সেটা কি কেবলই লোক দেখানো? কোনোমতে কান্না গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল প্রিসিলা। বলল, ইউ আর বিং সো রুড ইয়াস। আই এম রুড। ইয়াসের শেষ প্রত্যুত্তরে ভেঙে গেল সব বাঁধ। ভারী নিঃশ্বাসের সঙ্গে পালাক্রমে কানে ভেসে উঠল ফুঁফিয়ে ওঠার ক্ষীণ আওয়াজ। ইয়াস আবারও ঝুঁকল। ও ঝুঁকে আসাতে সামান্য কেঁপে উঠল প্রিসিলার বুক। নিঃশ্বাস আটকে রইল মাঝপথে। রমণীর ভয়, জড়তা, অভিমান সবকিছুকে স্বার্থপরের মতোই অগ্রাহ্য করে গেল ছেলেটা। চোখের কোণে জলটুকু যেন দেখেও দেখল না। উল্টো রুক্ষ আওয়াজে বলে উঠল, বিটিতে আসার পর থেকে অনেক জ্বালিয়েছিস, আর না। তোর সঙ্গে আগের মতো বিহেভ করি না বলে ভাবছিস? তুই অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফেলেছিস। যা মন চাইবে তাই করবি। বাট ইউ আর রং। ইউ হ্যাভ অলওয়েজ বিন ডিসগাস্টিং ইন মাই আইজ। আজ এই মুহূর্ত থেকে তুই আমাকে ফলো করবি না। জাস্ট গেট লস্ট। বলে শক্ত হাতে প্রিসিলাকে ধাক্কা দিয়ে বালুচরের উপর ছুঁড়ে ফেলল ইয়াস। তারপর আর ফিরেও তাকালো না। ঘাড় ঘুরিয়ে সোজা হারিয়ে গেল প্রহেলিকায়। এবার আর আটকালো না ওকে প্রিসিলা। শুধু তাকিয়ে দেখলো আহত চোখে। কান্নার ধমকে কণ্ঠ বুঝে আসছে তার। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। বারবার মনে হচ্ছে এক্ষুনি চেতনা হারাবে সে। জীবনে কখনো কোথাও এত বড় হোঁচট খায়নি প্রিসিলা। আজকের এই ধাক্কাটা ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বুঝিয়ে দিয়েছে ও ঠিক কতটা বোকা। ইয়াস ইউভানের মতো একটা স্বার্থপর অমানুষ, যে কিনা সারাটা জীবন ওকে হেয় করে এসেছে, তার জন্যে হঠাৎ এতটা ক্ষীণ অনুভূতি কি করে জন্ম নিল ওর মনে? শুধুমাত্র ইয়াসের ড্যাডির ভালোবাসার তীব্রতা কল্পনা করে ইয়াসকেও একই মাপকাঠিতে মেপে ফেলেছিল প্রিসিলা। এটা কি বোকামো নয়? শেষ প্রশ্নটা মাথায় আসতেই দ্রুত হাতের পিঠে চোখ মুছল প্রিসিলা। অতঃপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল স্রোতের উল্টো দিকে। অস্বাভাবিক যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার বুক। না চাইতে অবচেতন হাত গিয়ে ঠেকল বুকের ওপর। তৎক্ষণাৎ স্বগোক্তি করে আওড়ালো, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা আমি যে মানুষটাকে করি, তাকেই সবচেয়ে বেশি চাই। এটা কি ডেস্টিনি? প্রিসিলার করা প্রশ্নের নিমিত্তেই বুঝি একগুচ্ছ দৈবাত্ম হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল সব। পরপরই শুরু হলো অঝোরধারার বর্ষণ। আকাশটাও ডুকরে কেঁদে উঠেছে যেন। বৃষ্টির যেন সেই সন্ধ্যায় বালুচত্বরের উদ্দেশ্যে হেঁটে যেতে যেতে কাকে যেন ফোন করলো প্রিসিলা। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে নীরবতা ভেঙে আবারও আচ্ছন্নের মতো কেঁদে ফেলে বলে উঠল, আমি মাম্মার কাছে যাব রোহন। তুমি আর্জেন্ট ফ্লাইট বুক করো। আজকে এক্ষুনি। বান্দরবনের থানচি থেকেও প্রায় 10 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম, নাম লামাহু। সেখানেই 20 সদস্যের একটা মেডিকেল টিমের সঙ্গে গত 3 দিনের ক্যাম্পেইন শেষ করেছে রিদমিলা। যেহেতু কাজ শেষ, তাই আজকে রাতটা সবাই স্থানীয় আদিবাসীদের সঙ্গে নেচে গিয়ে আনন্দ করে কাটাবে সবাই। তারপর সকাল সকাল উঠে চাঁদের গাড়ি করে সোজা বান্দরবন। সেখান থেকে যে যার কর্মস্থলে ফিরে যাবে আবারও।
যেহেতু সারা রাত জাগবে সবাই, তাই একটা ফাঁকা জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। সেখানে আদিবাসী মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৃত্য করছে কয়েকজন। একদিকে হরমোজ চলছে, বারবিকিউর আয়োজন, আর অন্যদিকে ফ্রেশাররা মিলে গানের আসর বসিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকের গানের আসরে রিদমিলার গিটার থাকলেও স্বয়ং রিদমিলা উপস্থিত নেই। লামহাও গ্রামের শেষ মাথায় সোজা উত্তরে একটা সবুজ পাহাড় রয়েছে। ঘন বন-বনানীতে ঘেরা ওই একচিলতে জায়গাটা টুরিস্টদের মাঝে ভীষণ জনপ্রিয়। সন্ধ্যা হলে সেখানটাতে ছোটখাটো একটা ভ্রাম্যমাণ কফি হাউস বসে। স্থানীয় সব মুখরোচক খাবার-দাবারগুলো পাওয়া যায় সেখানে। মূলত টুরিস্টদের কথা চিন্তা করে এই ভ্রাম্যমাণ কফি হাউসটা গড়ে উঠেছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা এসে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটায় এখানে। সারা রাত জেগে তারা সকালে সূর্যাস্ত দেখে। বনবিচ্ছিরি আর লতালগ্নের ফাঁক পেয়ে যখন ভোরের নরম রোদ হাতছানি দিয়ে ওঠে, তখন চারিপাশটা কেমন অদ্ভুত পবিত্র লাগে। মনে হয় সদ্য ভূমিষ্ঠ হওয়া এই পৃথিবীটা বড় আদুরে আর মায়াবী। সৃষ্টিকর্তার অপরূপ চিত্রকর্মে দেবায়ত্ত মানবকুলের চোখ ধাঁধিয়ে যায়। মেডিকেল টিমের চোখ ফাঁকি দিয়ে আজকে এই ভ্রাম্যমাণ ক্যাফের খুঁজে এসেছে হৃদমিলা। তাও আবার শাড়ি পরে একেবারে বাঙালি রমণী হয়ে। আকাশে তখন সন্ধ্যার আয়োজন। ঝাঁকে ঝাঁকে ডানা চাপটাচ্ছে নিড়ে ফেরা ক্লান্ত চিল। মেঘে মেঘে আগুন ধরেছে যেন। একটু বাদে ক্লান্ত দিনের পাট চুকিয়ে ঘনিয়ে আসবে আঁধার রাত। পাহাড় বেয়ে উঠতে গিয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠল হৃদের। হাঁফড়ের মতো ওঠানামা করল বুক। তবে পাহাড়ের চূড়ায় পা রাখতে না রাখতে এক ঝাপটা হিমেল হাওয়া এসে গা লাগতেই শরীরের সব ক্লান্তি যেন এক নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। ঈশান কোণে মেঘ জমেছে, গুড়গুড় করে বাজ পড়ছে সেতাই। বৃষ্টি আসন্ন, ক্যাফেটাও জনমানবশূন্য পড়ে আছে তাই। সন্ধ্যার আকাশে একটুখানি আঁধার গোলে রাত নেমে এলো চোখের পলকে। হৃদমিলা এদিক ওদিক তাকিয়ে জায়গাটাকে চেনার চেষ্টা করলো। হ্যাঁ, এখানেই তো আসতে বলেছিল লোকটা। তাহলে এতটা নীরব কেন ক্যাফেটা? কোনো মানুষ নেই কেন? এই মুহূর্তের জন্য অবচেতন মনটা খচখচ করে উঠল হৃদমিলার। এভাবে কাউকে না বলে কয়ে অচেনা একটা লোকের কথায় আসাটা কি ঠিক হলো? সেদিন সেই ক্ষণিকের সাক্ষাতে দুনিয়ার অগোচরে কিছু একটা পাল্টে গিয়েছিল বোধহয়। খুব বড়সড় একটা পরিবর্তন ঘটেছিল হৃদের অন্তরে। তাই তো পরের বার লোকটা চিরকুটের ভাঁজে দেখা করার আবদারে রেখে গেল হৃদ, আর না করতে পারল না। কোনো কিছু না ভেবে সকলের চোখ ফাঁকি দিয়ে চলে এসেছে এখানে। হৃদের মন বলছিল যে মানুষটা তার নাম পরিচয় ছাড়াই ওকে খুঁজে বের করতে পেরেছে, সে নিশ্চয়ই ওকে মিথ্যে আশ্বাস দেয়নি। কিন্তু এখানে এই এতদূর এসে সবকিছু কেমন ভুল প্রমাণিত হলো। আগে পরে কাউকে দেখতে পেল না ও। ওদিকে টুপটাপ করে কাঁদতে শুরু করেছে আকাশ। বিদ্যুৎ চলে যেতেই মশারা ভোজপুরির আয়োজন শুরু করে দিল। শ্রুতিধারে ক্রমাগত বেজে চলেছে তাদের বিরক্তিকর গুঞ্জন। তবুও কিছুটা সময় বিমর্ষ চোখে উদ্দেশ্যহীন চেয়ে রইল হৃদ। ভাবল কেউ হয়তো আসবে, কিন্তু না, কেউ আসলো না। আরো খানিকটা সময় ধরে ওই স্পটে পায়চারি করল হৃদমিলা। নিজেকে বুঝালো, মানুষের নানান রকম সমস্যা থাকতে পারে। সচরাচর এরকমটা হয়। একজন কথা দিয়েছে তাই বলে এই না যে তাকে ওখানে আগে আসতে হবে। আনমনে হাজারো প্রলাপ আওড়ালো। প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় অতিবাহিত হয়ে গেল। এতক্ষণে বৃষ্টির তুর বেড়েছে। ভিজে যাচ্ছে বসন। সহসা আর অপেক্ষা করা হলো না হৃদের। দৌড়ে গিয়ে কেফের ভেতর আশ্রয় নিতেই স্থানীয় একটা আদিবাসী ছেলে হেজাক নিয়ে সামনে দাঁড়ালো ওর। ঘটনার আকস্মিকতায় হৃদ একটু ধরফরিয়ে উঠল। আতঙ্ক মুখ থেকে রক্ত সরে গেল তার। জর্জরিত গলায় কে শব্দটা উচ্চারণ করতে এক চিলতে কোমল হাসি ফেরত দিল ছেলেটা। ভাঙা বাংলায় বলল, বৃষ্টি শুরু হয়েছে ম্যাম, আজকের মতো আমরা ক্লোজ করব। হৃদমিলাকে অপ্রস্তুত দেখালো। সেজেগুজে কফি ডেটে এসে এভাবে ফিরে যাওয়ার আহ্বান শুনে অস্বস্তিতে কাদা হয়ে গেল সে। মুখ ফুটে অস্পষ্ট স্বরে জানতে চাইল, আর কোনো গেস্ট নেই? ছিল একজন, বাইরে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন চলছিল, কিন্তু বৃষ্টি দেখে প্ল্যান ক্যান্সেল করেছেন। ছেলেটার কথা শুনে সরল কপাল নিমিষেই বেঁকে গেল হৃদমিলার। বাক্যটা আবারও প্রশ্নের স্বরে ফেরত দিল, বৃষ্টি দেখে? ছেলেটা ভাবনায় পড়ে গেল। কিছুটা সময় দাঁত দিয়ে অধর কামড়ে ধরে থেমে থেমে বলল, আসলে ম্যাম, বৃষ্টির সময় জায়গাটা কর্দমাক্ত হয়ে থাকে তো, তাই ওই সময় বুকিংগুলো আপনা আপনি ক্যান্সেল হয়ে যায়। আপনি যখন এসেছেন ও স্যারটা সে সময় খুব তাড়াহুড়ো করে বিল পেমেন্ট করে চলে গেলেন। তাই ভাবলাম হয়তো বৃষ্টির কারণে উনি এমনটা করেছেন। বিপরীতে তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল হৃদমিলা। যে মানুষটা গোটা বান্দরবন তন্ন তন্ন করে এই প্রত্যন্ত লামাহু গ্রামে এসে ওকে খুঁজে বের করেছে, সে কিনা সামান্য বৃষ্টির কারণে এভাবে তারা দেখিয়ে চলে যাবে। ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকল হৃদের নিকট। ফলস্বরূপ কৌতূহল নিয়ে জানতে চাইল, আচ্ছা, আয়োজনটা কোথায় হচ্ছিল?
সময় নষ্ট করলো না ছেলেটা, হাতের ইশারায় পেছনের ছাদ খোলা ডেকটাকে দেখিয়ে বলল, ওইখানটায়। তক্ষুনি বৃষ্টি মাথায় নিয়ে সেদিকে হাঁটা ধরল হৃদমিলা। পেছন থেকে ছেলেটা জিজ্ঞেস করলো, আপনি তো ভিজে যাচ্ছেন ম্যাম, আমি ছাতাটা নিয়ে আসবো? হৃদমিলা হাতের ইশারায় থামিয়ে দিল ওকে। অতঃপর নিভৃত পদচারণে এগিয়ে গিয়ে দাঁড়ালো ওই সাজিয়ে রাখা টেবিলটার কাছে। পাহাড়ি সব রঙে বেরঙের ফুল, শুভ্র নেটের পর্দা আর সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো টেবিলটা এখন জলে ভিজে চুপচুপ করছে। সে চুপি চুপি জলের গায়ে আলতো করে স্পর্শ করলো হৃদমিলা। সঙ্গে সঙ্গে মুক্তোদানার মতো ঝরঝরিয়ে পড়ল কিছু জলের ফোঁটা। তখনই হৃদের চোখ গিয়ে আটকালো প্লেটের ভাঁজে গুজে রাখা একটা সাদা রঙের রুমালের উপর। কালো মার্কার দিয়ে কিছু একটা লেখা রয়েছে সেখানে। আলো আঁধারির মাঝে কোনো কিছুই স্পষ্ট নয়। সহসা সন্দিগ্ধ চিত্তে রুমালটাকে হাতে তুলে নিল হৃদমিলা। কাট করা ভাঁজগুলো খুলে চোখের সামনে তুলে ধরতেই হেজাকের ক্ষীণ আলোয় চোখের সামনে ভেসে উঠল গুটি কতক লেপ্টে যাওয়া ইংরেজি অক্ষর। সেখানটাতে লেখা ছিল, আই এম ইন রাশ, প্লিজ কল মি। তারপর একটা বিদেশি নাম্বার টুকে রাখা। ব্যাস এতটুকুই। চিরকুটটাতে চোখ বুলানো মাত্রই স্তব্ধ এক অভিমান জেগে বসল হৃদের ভেতর। বৃষ্টিতে ভিজে কাগজের মতো ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে তখন আষাঢ়ের আঁধার। চোখের কোটর চিকচিক করছে প্রত্যাখ্যান নামক সূক্ষ্ম এক অপমানে। ঝাপসা চোখে রুমালটাকে আবারও একবার দেখল হৃদ। অতঃপর বেদনারুদ্ধ স্বরে বলে উঠল, আপনার এতই তাড়া যে নিজের নামটা অবধি লিখে যেতে পারেননি। আর না তো একটাবার চেষ্টা করেছেন আমার নাম জানার। তাহলে কন্ট্যাক্ট নাম্বার কেন লিখে এলেন? দায়মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমি তো অতটাও উদার নই মিস্টার মিস্ট্রি। কোনোদিনও দায়মুক্ত করব না আমি আপনাকে। আপনার আর আমার ক্ষণিকের সাক্ষাৎ এখানেই সমাপ্ত। আলবিদা। বলেই অন্ধকারের মাঝে নাম্বার লেখা রুমালটাকে ছুঁড়ে ফেলল অদৃশ্য এক পাহাড়ের ঢালে। মিলানো ইতালি। প্রায় সপ্তাহখানেক পরে ইয়াস আজ মিলানোতে ফিরেছে। যেহেতু প্রিসিলা রোহানের সঙ্গে আগেই ফিরে এসেছে, তাই একাই ফিরেছে সে। ইয়াস যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক ল্যাম্বরগিনি নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছে তখন খুব সকাল। মাথার উপর বিস্তৃত আকাশটা অলৌকিক নীল, সূর্য এখনো তেজ ছড়ায়নি। এক ঈষদস্য কাঁচপোকা সোনাবরণ রোদ্দুরে ছেয়ে আছে চারপাশ। রাস্তার ধারে মেপল গাছের পাতায় পাতায় খেলছে ভোরের নরম বাতাস। স্নিগ্ধ সেই বাতাস কেটে কেটে রূপরঙা তকতকে রাস্তা ধরে সাঁই সাঁই করে এগিয়ে চলেছে ব্ল্যাক ল্যাম্বরগিনিটা। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে চোখের মাঝে বড়সড় একটা চৌকো রোদ চশমা জোরালো ইহাস। তারপর আস্তে করে সরিয়ে দিল ট্রান্সপারেন্ট ছাদটা। অনেকদিন পরে যানবাহন মুক্ত রাস্তায় ড্রাইভ করতে বেশ ভালো লাগছিল তার। গত বেশ কিছুদিন ধরে বুকের মাঝে চলতে থাকা উত্তাল ঝোড়ো হাওয়াটা শিথিল হয়েছে খানিক। মুখে স্বীকার না করলেও প্রিসিলাকে মন থেকে মুছে ফেলার চেষ্টাতেও এখনো সফল হতে পারেনি ইয়াস। বারবার শুধু ওই সোনালি চুলে ছলনাময়ী মেয়েটার ঘুরঘুর করতে থাকে চোখের পাতায়। ইয়াস বিরক্ত হয়, মাঝে মধ্যে বকাঝকাও করে খুব। তারপর আবারও হতাশ দীর্ঘশ্বাস ছেড়ে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে ভাবতে থাকে সারাক্ষণ। এই যেমন এখনো ভাবছে। ভাবনার মাঝে হঠাৎ মেসেজের টুংটাং আওয়াজে সদ্বিত ফিরে পেল ইয়াস। পাশের সিটে খুব অবহেলায় পড়ে আছে মোবাইলটা। ততোধিক দায়সারা হাতে সেটাকে তুলে এনে মেসেজ চেক করল ছেলেটা। অপরিচিত নাম্বার, তবে প্রোফাইল অপশনে নিভানের হাস্যোজ্জ্বল চেহারাটা ভাসছে। সেটা দেখা মাত্রই চোখে মুখে মেঘ থমথমে ধারায় খেলা গেল ইয়াসের। দাঁতে দাঁত পিষে আওড়ালো, দিস অ্যাসহোল। বিরক্ত হয়ে ফোনটা ফেলেই দিচ্ছিল প্রায়। তারপর আবারও কি ভেবে যেন মত বদলালো। নোটিফিকেশন বার থেকে বেরিয়ে সরাসরি মেসেজ অপশনে ঢুকলো। প্রোফাইলটা খুলে ধরতেই চোখের সামনে ভেসে উঠল পেন্সিলে আঁকা অসম্পূর্ণ একটি স্কেচ। ইয়াসের কপাল কুঁচকে গেল। এটা কেন পাঠিয়েছেন ইভান? তারপর আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে বুঝল স্কেচে আঁকা ব্যক্তিটি আসলে সে নিজেই। পৌরুষে আবিষ্ট মুখ, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের নিচে তিল, এমনকি লিপ পিয়ার্সিং দুটো যোগ করা হয়েছে এখানে। আর্টিস্ট ব্যক্তিটি যে ইয়াসকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কে তৈরি করেছে এত ভালো পোর্ট্রেট? কার হাতের জাদু এটা? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই পরপর আবারও কয়েকটা মেসেজ আসলো ফোনে। তাতে লেখা, সেদিন প্রিসিলাকে আমার ছবি আঁকতে বলেছিলাম। দেন শি স্কেচ ইট। ডু ইউ থিঙ্ক দিস লুক লাইক মি? থমকে গেল ইয়াস। কুঁচকে থাকা কপালটা সরল হয়ে উঠল এক নিমেষেই। প্রিসি। অতঃপর দুটো ঠোঁটের ফাঁক দিয়ে অদ্ভুতভাবেই ছিটকে বেরিয়ে এলো নামটা। পর মুহূর্তে আবারও মেসেজ পাঠালো নিবান। I think she is in love with this man. That's why she sketched it. শেষ মেসেজটা কোনোমতে সিন করে মোবাইলটা আবারও আগের জায়গায় রেখে দিল ইয়াস। অতঃপর ঝড়ের বেগে স্টিয়ারিং ঘুরিয়ে ইউ টার্ন নিল মাঝ রাস্তায়।
পরবর্তী পদক্ষেপগুলো ছিল তার বেপরোয়া উদ্ভ্রান্তের মতো। ট্রাফিক পুলিশের তোয়াক্কা না করে স্পিডোমিটারে ১০০-র উপরে গতি তুলে ফেলল ইয়াস। ল্যাম্বরগিনির অস্বাভাবিক গতিবিধি দেখে আশেপাশের সকলের যেন চোখ ধাঁধিয়ে গেল। ডিউটি অফিসার আজকেও সিসিটিভি ফুটেজ দেখে দাঁত খিঁচিয়ে উঠলেন। ডেস্কের উপর সজোরে এক থাপ্পড় মেরে বিরক্ত স্বরে বলে উঠলেন, "ফাক, ইটস ইয়াস ইউভান এগেইন।" চোখের পলকে পেরিয়ে গেল কিলোর পর কিলো। আশেপাশে শুয়ে শুয়ে চলন্ত গাড়িকে টপাটপ পেছনে ফেলে মাত্র কয়েক মিনিটের সে মাথায় স্নোফ্লেক্স ম্যানরের সামনে এসে থামল ল্যাম্বরগিনিটা। ইয়াস জানে ওর পেছনে পুলিশ ধাওয়া করেছে, হয়তো চলেও আসবে কয়েক মিনিটের মধ্যে। তাই গাড়ি থেকে নেমে সিটের উপর একটা ডলারের বান্ডিল ছুঁড়ে মারল সে। অল্প ছোট্ট একটা স্টিকি নোট লিখে সেটা লাগিয়ে দিল গাড়ির উপর। টেক ইট এজ এ ফাইন অ্যান্ড সরি ফর মাই মিস্টেক। সদর দরজা ঠেলে হলরুমে পা রাখতে চিরাচরিত ওয়াল্ড ল্যাভেন্ডারের স্নিগ্ধ সুবাসটা বিমর্ত করল ইয়াসকে। এই সুগন্ধিটা ইয়াসের জন্য বরাবরই স্ট্রেস রিমুভাল হিসেবে কাজ করে। যতবারই বাড়িতে ঢুকে ততবারই মায়ের আঁচলের মতো একটা কাঁচামেটে অনুভব সর্বদা আবিষ্ট করে রাখে ওকে। আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকের ইয়াস ইউভান একেবারে অন্যরকম এক সত্তা নিয়ে ঢুকলো বাড়িতে। ভেতরে গিয়ে দোতলায় যাওয়ার আর তর সইল না, হলরুম থেকেই গলা ছেড়ে ডাকতে আরম্ভ করলো, "প্রিসি, এই প্রিসি।" ডাকতে ডাকতে সিঁড়ি ভেঙে উপরে উঠতেই যাচ্ছিল, তখনই পাশ থেকে ভেসে এলো এক রাশভারী ভরাট কণ্ঠস্বর। প্রিসি নেই। বজ্রপাতের নিয়ে পাশ ঘুরল ইহাস। দেখল তুষার বসে আছে কাউচের উপর। একেবারে সুটেড বুটেড হয়ে ফরমাল লুক নিয়ে বসে আছে। হাতে পাজে উল্টানো নিউজ পেপার। সম্ভবত রুহানের জন্য অপেক্ষা করছে সে। রুহান এলেই হয়তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আপাতত তুষারের উদ্দেশ্য নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই ইয়াসের। ওর মস্তিষ্ক শুধু বিঁধল একটাই বাক্য, "প্রিসি নেই।" নেই মানে? কোথায় প্রিসি? এবারে আস্তে ধীরে পেপারটাকে সাইডে সরিয়ে রেখে কাউচ ছেড়ে উঠে এলো তুষার। পকেটে দুহাত গুজে ইয়াসের সামনে শটানে দাঁড়িয়ে বলল, "প্রিসি নেই মানে নেই। আর থাকলেও ওর ধারে কাছে আর তোমাকে যেতে দিচ্ছি না আমি।" তুষারের কথা শুনে ইয়াসের শীতল মস্তিষ্কটা আকস্মিক চড়াত করে উঠল। এটাই বোধহয় প্রথমবার তুষারের কোনো কিছু নিয়ে মুখের উপর না করেছে ইয়াসকে। তাই তো অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছুড়ল ইয়াস, "আর ইউ ইনসেন্ট পাপা?" "নো, আম নট। প্রিসি ইজ মাই লিগ্যাল ওয়াইফ।" "তোমার বলা আর না বলায় কিচ্ছু আসে যায় না।" কণ্ঠে অনুতব্য দাপট নিয়ে কথাটা বলল ইয়াস। ততোধিক জোরালো স্বরে তাকে প্রতিহত করল তুষার, "খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে।" তুষার খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলছে, তা অবশেষে বুঝল ইয়াস। এতক্ষণ নির্লিপ্ত কথাগুলো বললেও এবার তার মাঝেও একটা লড়াইয়ের স্পৃহা চলে এলো। জিদি গলায় বলল, "জীবনটাকে ছেলে-খেলা পেয়েছো মনে হচ্ছে। যখন ইচ্ছে হবে বিয়ে দিয়ে দিবে, আবার যখন ইচ্ছে হবে ডিভোর্সও করিয়ে ফেলবে। প্রিসি আর আমি নিশ্চয়ই তোমার গেমিং টয় নই পাপা।" ইয়াসের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি ফেরত দিল তুষার। নির্জীব আশাহত হয়ে বলল, "মানুষ কাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা উপহার দেয় জানো তো? নিজের আত্মার কাছের মানুষটাকে। তুমি আমার সেই আত্মার কাছের মানুষটি ইয়াস। তোমাকে আমি স্নেহ করি কিনা জানি না। তবে তোমার মতো করে আমি আমার জীবনে এতটা আগলে কখনো কাউকে রাখিনি। নেভার এভার। এমনকি তোমার মাম্মাকেও না। তুমি আমার রক্ত ইয়াস। সেই রক্ত যার জন্য আমি পরিত্যক্ত এক রেল লাইনের মাঝে শুয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। তুমি সেই রক্ত যার জন্য এখনো রাশিয়ার মাটিতে পা রাখলে সমস্ত শরীর থরথর করে কেঁপে ওঠে আমার। রক্তাক্ত হয়ে যায় বুকের পাঁজর। তুমি তারই অংশ, যার জন্য আজও আমি নাম পরিচয় না পাল্টে ব্রাড ভাইয়ের তুষার জাওয়াত হয়েই বেঁচে আছি। সেই তোমাকে নিজের করে রাখার জন্য আমার অপ্রাণ প্রচেষ্টা। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তোমাকে উপহার দেওয়াই এই প্রচেষ্টারই একটা অংশ ছিল। ভেবেছিলাম প্রিসি তোমার জীবনে থাকলে তুমি অন্তত এই আর্থিক বন্ধনটুকু ছিন্ন করতে পারবে না কখনো। কারণ আমি জানি, তুমি চলে গেলে আমি আবার হোঁচট খাবো, ঠিক আজ থেকে ২ যুগ আগের মতোই। কিন্তু আমি ভুল ছিলাম। আমার সিদ্ধান্ত ভুল ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ। ফর দ্য ফার্স্ট টাইম তুষার জাওয়াতি ওয়াজ রং। তুমি আমার দেওয়া উপহারটিকে অবজ্ঞা করেছ ইয়াস। অতি তুচ্ছ জিনিসের মধ্যে মাটিতে ছুঁড়ে ফেলেছ। কিন্তু ওটা তো একটা ফুল। ও শুধু যত্নে আর আদরেই শোভা পায়, অবহেলায় নয়। তাই খুব বেশি দেরি হওয়ার আগে আমি আমার ফুলটিকে তোমার কাছ থেকে ফিরিয়ে নিলাম। আর কখনো সে বিরক্ত করবে না তোমায়। সম্পর্কের শেষ দায়টুকু আমি খুব শীঘ্রই চুকিয়ে দেব। এখন থেকে তুমি আগের মতোই মুক্ত। নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তুষার। ইয়াস তখনও প্রস্তিভূত হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ। তার মুখে বুলি নেই, কেবল চোখের তারায় জ্বলজ্বল করছে অতি শুষ্ক অপরাধবোধ। তখনই ফের বাক্য ছুড়ল তুষার, "এরপর অবশ্যই আমি আমার অতি মূল্যবান ফুলকে এমন জায়গায় হস্তান্তর করব, যেখানে তার জন্য যথাযথ মূল্যায়ন
এবং ভালোবাসা থাকবে। এতক্ষণ ধরে তুষারের বলা কথাগুলো শুনে ইয়াসের মাঝে যে তীব্র অপরাধবোধ জেগে বসেছিল তা এবার এক নিমেষে ক্রোধে রূপান্তরিত হলো। তুষার তো জানে না তার অতীব মূল্যবান ফুলটি ইয়াসের কাছে তার চেয়েও বেশি মূল্যবান। প্রিসিলার ধারে কাছে মোটেই সহ্য করতে পারে না সে অন্য কাউকে। সেখানে তুষারের মুখে এহেন কথা শুনে মাথায় খুন চেপে বসল ইয়াসের। ধারালো দৃষ্টিতে তাকালো সে পাপার দিকে। তাতে দাঁত পিষে বলল, চ্যালেঞ্জ করছো? যদি চ্যালেঞ্জ ভেবে নিয়ে থাকো তবে তাই করছি। বলে পৈশাচিক ভঙ্গিতে ঠোঁট পাকালো তুষার। বিপরীতে ওর মুখের উপর খানিকটা ঝুঁকে এলো ইয়াস। চোখে চোখ রেখে চোয়ালের পেশি শক্ত করে হিসিয়ে আওড়ালো, আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে অন্যত্র হস্তান্তর করে তার বুকের পাটা কত বড় সেটা আমিও দেখব। সেদিনের পর প্রায় 15 দিন আর কোনো খোঁজ ছিল না ইয়াসের। কোথায় যেন হারিয়ে গিয়েছিল ছেলেটা। না কোনো ফোন কল, না কোনো টেক্সট কিংবা অন্য কোনো মাধ্যম। তারপর এলো সেই বৃষ্টি স্নান ও প্রহেলিকার রাত, যেদিন প্রথমবারের মতো উজ্জীবিত এক শিহরণ বুকে নিয়ে প্রেয়সীকে আলিঙ্গন করেছিল ইয়াস। অনেকটা অদ্ভুতভাবেই ভাসিয়ে নিয়ে গিয়েছিল প্রণয় নামক অনুভবের জলোচ্ছ্বাসে। সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল খুব। কলেজ থেকে ফিরে ক্লান্ত হয়ে প্রিসিলা এদিক ওদিক তাকায়নি আর। বাইরের জামা কাপড় ছেড়ে একটা পাতলা নরম ট্যাংটপ গায়ে জড়িয়ে শরীর ছেড়ে দিয়েছিল বিছানায়। ক্লান্ত শরীর, পাট করা নরম বিছানা আর বাইরের অবিরাম বৃষ্টির ছন্দে ঘুমে কাদা হয়ে গিয়েছিল এক নিমিষে। তারপর আর হুঁশ ছিল না। মাঝরাতে হঠাৎ প্রকাণ্ড এক বজ্রপাতের শব্দে তন্দ্রা কেটে গিয়েছিল প্রিসিলার। নিভু নিভু দৃষ্টি খুলে চারিদিকটা খেয়াল করে আবারও ঘুমিয়ে পড়ল সে। ঘুমের মাঝে অনুভব করল এক প্রশস্ত নিবারণ শরীর গা ঘেঁষে শুয়ে আছে ওর। প্রশস্ত সেই শরীরের উষ্ণতায় অজানা এক শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। নড়েচড়ে উঠল প্রিসিলা। তখনই টের পেল লোকটার শীতল রুক্ষ হাতখানি ওর নির্মেদ বাঁকানো কোমর ছাপিয়ে কোমল তুলতুলে উদরে গিয়ে ঠেকেছে। আঙ্গুলগুলি দেবে গিয়েছে নমনীয় ত্বকে। ঘটনার আকস্মিকতায় জমে বরফের মতো শক্ত হয়ে গেল প্রিসিলার শরীর। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে ওর। সেই সাথে কাঁপছে ঘন পাপড়িতে ঢাকা চোখের পাতাও। প্রিসিলাকে হঠাৎ এভাবে জমে যেতে দেখে লোকটা আরো শক্ত করে পেঁচিয়ে ধরল ওকে। আচানক হ্যাচকা টান মেরে ছোট্ট তুলতুলে শরীরটা এনে ফেলল নিজের ইস্পাতের কঠিন বুকের উপর। এতক্ষণে তন্দ্রাভাব পুরোপুরি ছুটে গেল প্রিসিলার। সদ্ভিত ফিরে পেতেই লোকটার বুকের মধ্যে থেকে সরে আসার পায়তারায় ধড়ফড় করে উঠল মেয়েটা। আগন্তুক ততোধিক শক্তি দিয়ে দূরত্ব গুছালো দুজনার। পেছন দিক থেকে ছোট শরীরটাকে বুকের কাছে টেনে নিয়ে অতর্কিতে মুখ ডুবিয়ে দিল প্রেয়সীর কমনীয় গ্রীবায়। শরীরের এতটা কাছাকাছি পুরুষালী তপ্ত শ্বাসে শিউরে উঠল প্রিসিলা। অনুভব করল পিয়ার্স ঠোঁটের কোণে আবদ্ধ প্লাটিনামের একজোড়া শীতল গোলাকার রিং ক্রমাগত ঘুরপাক খাচ্ছে তার গলার খাঁজে। এবার আর মানুষটাকে চিনতে অসুবিধা হলো না প্রিসিলার। সহসায় ছিটকে দূরে সরে যেতে চাইল সে। কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে মন চাইলেই ছাড়া পাবে সাধ্বিকার। প্রিসিলাও পেল না। অগত্যা অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ে রইল ছেলেটার বুকের কাছে। ঠিক সে সময় প্রিসিলাকে অনুভূতির অজল সমুদ্রে ভাসিয়ে দিয়ে আচানক ওর জামার ফাঁক গলে ভেতরে প্রবেশ করলো আগন্তুকের অবাধ্য হাত। অতর্কিতে ধড়ফড়িয়ে উঠল প্রিসিলা। সীমা লঙ্ঘন হওয়ার আগেই খপ করে চেপে ধরে প্রতিহত করল সেই হাত। অতঃপর আড়ষ্ট স্বরে ডেকে উঠল, ইয়াস! কেমন অদ্ভুতভাবে ডেকে উঠল মেয়েটা। এমন গভীরতার সাথে বুকের ভেতর থেকে কেউ কোনোদিন ডাকেনি বোধহয় ইয়াসকে। সেই ডাকে সাড়া না দিয়ে পারল না ইয়াস। বুকের ভেতর থেকে চট করে বেরিয়ে এলো প্রত্যুত্তর, ইয়েস বেবস। জীবনের প্রথমবার প্রিসিলাকে এতটা আদরে সম্বোধন করল ইয়াস, যা শোনা মাত্রই এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার বুক। ভেতর থেকে অজানা এক প্রশান্তি খেলে গেল। মুখ ফুটে শব্দ বেরোল না আর। ইয়াস আবারও ওর গলার খাঁজে মুখ দাবিয়ে নাক ঘষতে নিলে দু হাতে ঠেলে ওকে দূরে সরালো প্রিসিলা। অনুনয়ের স্বরে বলল, ইয়াস প্লিজ। কি হয়েছে? ইয়াসের কণ্ঠটা আচ্ছন্নের মতো শোনালো। ফলস্বরূপ আরো বেশি গুটিয়ে গেল প্রিসিলা। কোনোমতে ঠোঁট নাড়িয়ে জবাব দিল, পাপা আমাদের ডিভোর্স ফাইল রেডি করছে। প্রিসিলার কথায় ইয়াসের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। নির্বিকারে সে মুখ ডুবালো মেয়েটার খোলা চুলের ভাঁজে। লম্বা শ্বাস টেনে মুখ দাবানো অবস্থাতে অস্পষ্ট স্বরে জবাব দিল, পাপাকে নিষেধ কর। আমার কথা শুনবে বলে তোমার মনে হয়? পাপার জিদ সম্বন্ধে জানো না তুমি? তুই আমাকে ছাড়া থাকতে পারবি কিনা সেটা আগে বল। এবারে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল প্রিসিলা। মনের সঙ্গে বাকবিতণ্ডায় পেরে উঠল না কিছুতেই। বেহায়া মনটা বারবার সেই ইয়াসের জন্য উচাটন হয়।
অথচ মস্তিষ্ক বলে এই ছেলেটাকে বিশ্বাস করতে নেই। অহংকারী ছেলেটা আজ নিজে এসে আত্মসমর্পণ করছে। কি করে ফেরাবে তাকেও? ভাবনার অতলে নিমিষেই তলিয়ে গেল মেয়েটা। দ্বিধাদ্বন্দ্বের জাতাকলে পিষ্ট হলো অনুভূতি। দুজনকেই ঘিরে ধরল অসহনীয় এক নৈঃশব্দ। অতঃপর সেই নৈঃশব্দের মৌনতা ভেঙে আচানক কথা বলে উঠল ইয়াস। একই ভঙ্গিতে শুয়ে থেকে প্রিসিলার জাফরানি কপালে আলতো করে নাক ঘষে দিয়ে আচ্ছন্নের মতো আওড়ালো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আই কান্ট ইভেন ফাকিং সারভাইভ। তুমি এখানে কিভাবে এসেছো ইয়াস? দরজা তো লাগানো। ইয়াসের মুখ থেকে নিঃসৃত হওয়া ওই গভীর স্বীকারোক্তিটুকু শুনেছে কি শুনিনি তার আগে আচানক ঘুরে তাকিয়ে প্রশ্নটা করলো প্রিসিলা। এতক্ষণ ইয়াসের পাগল করা স্পর্শে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল সব। নারীদেহের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিতেই খেই হারিয়েছিল প্রিসিলা। তিক্ত বাস্তবতা ভুলে পাগল পাড়া হতে চাচ্ছিল মন। কিন্তু মস্তিষ্ক যতক্ষণ সজাগ হলো ততক্ষণে প্রিসিলা ইয়াসের কবজায়। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে এখানে এভাবে এক বিছানায় কি করে চলে এলো ছেলেটা? টনক নড়তেই প্রশ্ন ছুড়ল প্রিসিলার। ইয়াসের মাঝে হেলদোল হলো না কোনরূপ। সে নির্বিকারে জবাব দিল, কেন এসেছি, কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, এসব প্রশ্ন করবি না কখনো। হোয়েন আই কাডল ইউ ইন বেড, জাস্ট কাডল মি ব্যাক। বলে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করতে চাইল প্রিসিলাকে। কিন্তু তার আগে ওর বুকের উপর দু হাত রেখে ঠেলে সরালো প্রিসিলা। জোরে জোরে শ্বাস ফেলে বলল, এটা ঠিক নয় ইয়াস। ইউ আর নট দ্যাট কাইন্ড অফ কাপল। দেন হোয়াট কাইন্ড অফ কাপল উই আর? মাথার উপর দিয়ে মেয়েটার দুহাত কবজিবন্দি করে চোখে চোখ রেখে প্রশ্নটা করল ইয়াস। ওর ওই মাদকাবিষ্ট চোখে একদণ্ড চেয়ে থাকতে পারল না প্রিসিলা। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে তার। ঢিপ ঢিপ করছে হৃদয়। ইয়াস স্পষ্ট দেখতে পাচ্ছে রমণীর ধনুকের মতো বাঁকানি বুকের ওঠানামা। ইয়াসের সেই তির্যক লক্ষ্যভেদ করে আবারও নড়েচড়ে উঠল প্রিসিলা। ভয়ের তো কণ্ঠে আওড়ালো, কি শুরু করলে তুমি? এখনো তো কিছুই করিনি। পাপা কিন্তু রেগে আছে অনেক। তোমাকে এই মুহূর্তে এভাবে দেখে ফেললে। বাক্য সম্পন্ন করতে পারল না প্রিসিলা। তার আগেই ঠোঁটের উপর আঙ্গুল দাবিয়ে নিঃশব্দে থামিয়ে দিল ওকে ইয়াস। হিসিয়ে আওড়ালো, কি চাস? এই মুহূর্তে পাপা আর মাম্মা রুমে এসে দেখুক আমরা এসব করছি। কি সব করছি? ভরকে গেল মেয়েটা। জবাবে ইয়াস বলল, তাহলে এত ছটফট করছিস কেন? ঠান্ডা মাথায় আমাকে একটু তোর কাছাকাছি থাকতে দে। ইয়াসের শেষ কথাতে প্রিসিলার অন্তর্গহিনী এক চিলতে সুখ সুখ হাওয়া বয়ে গেল। সবচেয়ে অপছন্দের মানুষের আশ্রয়স্থল হতে পেরে নিজেকে কেমন পরিপূর্ণ মনে হলো। একইভাবে বুকের ভেতর গড়ে বসলো একটা অজানা ভয়। সেই ভয়ের তীব্রতা নিমেষেই গ্রাস করল প্রিসিলার সকল অনুভব। ঠোঁট ফসকে বেরিয়ে এলো একটা অপ্রত্যাশিত বাক্য, আমার অস্বস্তি লাগছে ইয়াস, প্লিজ ছেড়ে দাও। তৎক্ষণাৎ একটা স্তব্ধ অপমানে থমথম হয়ে উঠল ইয়াসের ধারালো মুখ। ছেড়ে দিল সে প্রিসিলাকে। নিঃশব্দে উঠে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, সময় দেওয়া হলো, মেক ইট ইজি। অতঃপর শ্মশানের মতো নীরব হয়ে গেল চারপাশ। বাইরে বৃষ্টি ঝমঝম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও। শুনশান সেই নৈশব্দের মাঝেই ঘরে থাকা ল্যাম্পশেডের ক্ষীণ আলোয় প্রিসিলা দেখল একটা লম্বা পুরুষালী অবয়ব মাথা অবধি হুডি টেনে দ্রুত পায়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। প্রিসিলার জন্য রেখে গেল কেবল ফাঁকা এক দীর্ঘশ্বাস। পরের দিন সকালে কলেজে আবার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল ইয়াসের সঙ্গে। সেদিন ছিল সিনিয়রদের সমাবর্তন অনুষ্ঠান। যেহেতু গ্র্যাজুয়েশনের জন্য এই আয়োজন, তাই স্বাভাবিকভাবে ইয়াস, নিকু, জ্যাক ওরা সবাই উপস্থিত ছিল ক্যাম্পাসে। আর ইয়াস এসেছিল বলেই কালীভাদ্রের ক্লাসরুমে পা না মারানো রুজেরও দেখা মিলেছিল সেদিন। খুব বড়সড় একটা গ্র্যাজুয়েশন সেরিমনি। প্রফেসরদের ভাষ্যমতে কলেজের সবচেয়ে মেধাবী, ট্যালেন্টেড এবং পাওয়ারফুল স্টুডেন্টগুলো বের হবে এই ব্যাচ থেকে। চারিদিকে ব্যাপক আয়োজন। সিনিয়ররা যেমন নতুন জীবনে পদার্পণের প্রত্যাশায় উন্মুক্ত হয়ে আছে, তেমনি ফ্রেশাররা করছে তাদের জন্য এক স্মৃতিমণ্ডিত বিদায়ের আয়োজন। আজ কলেজে আসার কোনো প্রকার ইচ্ছে ছিল না প্রিসিলার। কিন্তু প্রফেসর রবার্ট খুব কড়াভাবে বলে দিয়েছেন ডেকোরেশনের পেন্টিংগুলো যাতে প্রিসিলা নিজ হাতে করে দিয়ে যায়। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও হাতে করা ছবিগুলো জমা দিতে আজকে কলেজে আসতেই হলো প্রিসিলাকে। ক্যাম্পাসে পা রাখা মাত্রই কোথা থেকে যেন তিরিং বিরিং করে উড়ে এলো নুভা। এসে প্রিসিলাকে একটু টিপ্পনি কেটে বলল, হে মিসেস ইউভান। প্রিসিলা নিঃশব্দে চোখ রাঙালো। এদিক ওদিক চোরা চোখে তাকিয়ে বলল, রোজ শুনলে খবর আছে। রোজের শোনা না শোনা দিয়ে কি আসে যায়? তাছাড়া একদিন না একদিন তো ঠিকই শুনবে। নুভার কথা শুনে তপ্ত শ্বাস ফেলল প্রিসিলা। বিমর্ষ গলায় জবাব দিল, তারপরও আমি স্যার নেমে অভ্যস্ত নই নুভা। প্রিসিলার সঙ্গে যাওয়াতেই ঠিক আছে।
বিপরীতে নুভা উন্মুখ হয়ে বলল, হাউ অ্যাবাউট প্রিসিলা যাওয়া দিউভান। এবার এক চিলতে মৃদু হাসি ফেরত দিল প্রিসিলা। তখনই নুভা লক্ষ্য করল প্রিসিলার গলার ভাঁজে বেশ কিছু কালচে বেগুনি ক্ষত, পরপর অনেকগুলো, যা দেখে মাত্রই অতর্কিতে চেঁচিয়ে উঠল নুভা। এহেন গলা ছেঁড়া আওয়াজ শুনে প্রিসিলা সহ ক্যাম্পাসে উপস্থিত সবগুলো প্রাণী অদ্ভুত চোখে তাকালো ওর দিকে। নুভা চারিদিকে লক্ষ্য করে জোরপূর্বক হাসলো, অতঃপর প্রিসিলার দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, সারনেম নিতে এত সমস্যা, আর গলায় যে লাভ ব্যাট নিয়ে ঘুরছে সে বেলায়। এবারে হতচকিত হলো প্রিসিলা, ভ্রু কুঞ্চন করে প্রশ্ন করলো, লাভ ব্যাট? তুমি সকালে আয়না দেখোনি? জোরে জোরে মাথা নাড়ল মেয়েটা, জবাব দিল, তাড়াহুড়োর সময় পায়নি। প্রিসিলার কথা শুনে ওকে ইঙ্গিতপূর্ণ ধাক্কা দিয়ে গদু গদু হয়ে নুভা বলল, আমার না ফ্যান্টাসি হচ্ছে খুব। কাল রাতে ইয়াশ বুঝি খুব রুড ছিল? ইজ হি টু মাচ ডমিনেন্ট? নুবার কথা শুনে যা যা করে উঠল প্রিসিলার কান দুটো। সত্যি সত্যি মানসপটে ভেসে উঠল কাল রাতের সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা। ইয়াসের আদরগুলো আশ্চর্য সুন্দর, উন্মাদিত তবে দুষ্প্রাপ্য। ওই ঠোঁট, ওই হাত, ওই শরীরের ছোঁয়া এখনো মনে হচ্ছে সর্বাঙ্গে লেপ্টে আছে প্রিসিলার। চোখ দুটো বন্ধ করলো, এখনো শিউরে ওঠে শরীর। মনে হয় ঘুম ঘুম সেই এলোমেলো অনুভূতিটুকু এভাবেই থেকে যাক। ইয়াস ইউভানের স্পর্শগুলো সবসময় জীবন্ত হয়ে শরীরে লেগে থাক। কাল রাতের স্বপ্নের মতো সেই মুহূর্তগুলো মনে পড়তে আবারও শিরশির করে উঠল প্রিসিলার পায়ের তলা। আকস্মিক হাঁটার মাঝে থমকে গেল মেয়েটা। বেশ অদ্ভুতভাবেই রক্তিম আভায় ছেয়ে গেল তার ফর্সা কোমল মুখ, যা দেখে নুবা আবারও টিচ করল ওকে। ইউর ব্লাশিং প্রিসি। কথা বলতে বলতে ওরা দুজন ক্যাম্পাস পেরিয়ে সোজা অডিটোরিয়ামের ভেতর ঢুকে গেল। সেখানে সমাবর্তনের আয়োজন চলছে। শিক্ষকরা বক্তব্য পেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নুভা নিজেদের জন্য একটা ভালো দেখে সিট পছন্দ করলো। সেদিকে যাওয়ার পথে সামনের সারিতে বেখেয়ালে চোখ পড়ল প্রিসিলার। তৎক্ষণাৎ চোখাচোখি হলো ইয়াসের সঙ্গে। খুব অপ্রত্যাশিতভাবেই চোখ গিয়ে আটকালো ইয়াসের বাহ্যিক সাজসজ্জায়। যে ছেলে সাদা কালো হুডির বাইরে গিয়ে কোনোদিন একটা হ্যাট অবধি পরেনি, তার গায়ে আজ কালো গাউন, গাউনের উপর রঙিন হুড, মাথায় চৌকো ক্যাপ, ক্যাপের সঙ্গে ঝুলে আছে রংবাহারি টেসেল। দেখতে সত্যিই আজ ভীষণ স্নিগ্ধ লাগছে। নিকু সহ আরো অন্যান্য টিম মেম্বারদের সঙ্গে দাঁড়িয়ে আছে ছেলেটা। কিছু একটা নিয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল এতক্ষণ। হঠাৎ প্রিসিলার চোখে চোখ পড়তেই নরম হয়ে গেল দৃষ্টি তার। এত ভিড়ের মাঝেও তাকিয়ে রইল আবিষ্ট নয়নে। চাউনিতে অপ্রকাশ্য এক মুগ্ধতা লেগে আছে ওর। ইয়াসের অমন নিরবিচ্ছিন্ন দৃষ্টির মুখোমুখি হয়ে প্রিসিলা একটু আড়ষ্ট হলো। কালকের ঘটনার পর থেকে এই মানুষটার মুখের দিকে তাকাতেও অস্বস্তি হচ্ছে ওর। ভুলক্রমে চোখ পড়ে গেলে কেমন উষ্ণতায় ছেয়ে যাচ্ছে মুখমণ্ডল। কলেজের হার্টথ্রোব এই নাকুচে অহংকারী ছেলেটাই কাল ওর জন্য অমন পাগলামো করেছিল। ভাবতেই শরীরের মাঝে অতর্কিত এক বিদ্যুৎ খেলে গেল প্রিসিলার। এখনকার ইয়াসের সঙ্গে কালকের সেই মানুষটাকে মিলাতেও খুব কষ্ট হলো। উতাল পাতাল হাজারো ভাবনায় অতলে তলিয়ে যাচ্ছিল প্রিসিলা। ঠিক সেই মুহূর্তে নিকু এসে নোভাকে নিজের সঙ্গে নিয়ে গেল। নিকু চায় তার জীবনের স্মরণীয় মুহূর্তগুলো নোভা নিজের হাতে ক্যাপচার করুক। নোভা চলে গেল। প্রিসিলা আবারও দৃষ্টি তুলে তাকালো সামনের সারিতে। ইয়াস এখনো নিজের সিটে একইভাবে বসে আছে। ডাকা তো দূরে থাক, দ্বিতীয়বারের জন্য ভুলেও আর তাকালো না এদিকে। তার এই আচরণে প্রিসিলার মনে একটা মেদুর ছায়া পড়ল। অভিমানী মনটা আবারও নেতিবাচক ইঙ্গিত দিতে শুরু করলো। এই ক্যাম্পাসে সবাই জানে ইয়াশ প্রিসিলা সম্পর্কে ভাই বোন হলেও তারা একে অপরের প্রতিপক্ষ। তার মানে কি নিজের আহমিকা জাহির করার জন্য ইয়াশের এই বৈরী রূপ সবার সামনে ছোট করতে চায় সে প্রিসিলাকে। সেদিনের সমগ্র প্রোগ্রামটা ভারী বিষণ্ণ মনে কাটিয়ে দিল প্রিসিলা। হাজার ভাবনায় বিভোর হয়ে সকালে গড়িয়ে দুপুর হলো। অনুষ্ঠানের পর ইয়াশকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে কলেজ থেকে বাড়ি ফেরার আগে একটা চমৎকার ঘটনা ঘটল প্রিসিলার সঙ্গে। অনিন্দ এক দুপুর, চারিদিকে চমৎকার সোনারাঙা রোদ, বাতাসে বনফুলের সুবাস। ক্যাম্পাস থেকে বেরোতেই এক ঝাপসা হিমেল হাওয়া হুড়মুড়িয়ে আছড়ে পড়ল প্রিসিলার চোখে মুখে। বাতাসের দাপটে এক মুহূর্তের জন্য চোখ খিচে বন্ধ করে নিল সে। আর চোখ খুলতেই দেখল সামনে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে প্রফেসর রবার্ট। লম্বা চওড়া সুদর্শন মার্জিত স্বভাবের এই প্রফেসরটি ক্যাম্পাসে নতুন। প্রিসিলাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো আর্টিস্ট তিনিই। কালজয়ী থেকে আধুনিক সকল ছবি তার হাতে জীবন্ত হয়ে ওঠে। ক্যাম্পাসে তাকে তুলির জাদুঘর নামেও চেনে অনেকে। হাজারের গুণে গুণান্বিত এই মানুষটা সম্ভবত প্রিসিলাকে নিয়ে কিছু অনুভব করে এসেছে থেকে প্রিসিলার প্রতি অন্যরকম একটা যত্নশীল মনোভাব তার। অ্যাটেন্ডেন্স ভালো হওয়া, ডিপার্টমেন্টে টপ স্কোর থাকা, অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা সব ক্ষেত্রেই সামনে
হোক আড়ালে হোক সাহায্য করে সে প্রিসিলাকে। চেহারার মতোই তার আচার-আচরণও ভীষণ মনোরম। এক কথায় জেন্টলম্যান। এমনকি মাঝে মধ্যে বাড়িতে ফোন দিয়েও প্রিসিলার পড়াশোনার খোঁজ খবর রাখেন প্রফেসর রবার্ট। তার এই অত্যন্ত যত্নশীল মনোভাব যে শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্কের বাইরে গিয়েও সূক্ষ্ম কিছু অনুভূতির ইঙ্গিত করে তা অজানা নয় প্রিসিলার। তবে মেয়েটা না বুঝার ভান ধরে থাকে সর্বক্ষণ। প্রফেসরের সঙ্গে দৃষ্টি বিনিময়ে বড্ড অনীহা ওর, তবুও মুখোমুখি হওয়ায় তাকাতেই হলো। প্রফেসর রবার্ট একই ভঙ্গিতে তাকিয়ে প্রিসিলাকে অভিবাদন জানালেন। কংগ্রেচুলেশন প্রিসিলা, You got so many compliments today. Thank you, Professor. Thanks a lot. তাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল প্রিসিলা। তা দেখে প্রফেসর রবার্ট মুগ্ধ নয়নে তাকিয়ে বলে উঠলেন, তোমার হাসিটা একটু বেশিই সুন্দর। আমি কথা গুলিয়ে ফেলছি। চট করে হাসি থামিয়ে দৃষ্টি নামালো প্রিসিলা। লজ্জায় পড়ে গিয়ে ফের কিছু বলার আগে প্রফেসর রবার্ট জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরছিলে নাকি? প্রিসিলা মুখে কিছু না বলেই মাথা নাড়িয়ে হা বোধক ইশারা করল শুধু। তোমার বাড়িতে বেড়াতে। আমি ওখানেই উঠেছি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আই ক্যান ড্রপ ইউ। খুব সাবলীলভাবেই কথাটা বলল রবার্ট। সঙ্গে সঙ্গে এদিক ওদিকে মাথা নাড়ল প্রিসিলা। কণ্ঠ খাদে নামিয়ে জানালো, থ্যাঙ্কস বাট সরি স্যার, আমার সঙ্গে গাড়ি আছে। মেয়েটাকে বিব্রত হতে দেখে ভদ্রলোকের মতোই একটা অমায়িক হাসি ফেরত দিলেন প্রফেসর রবার্ট। শান্ত গলায় বললেন, ইটস ওকে ডিয়ার, সরি বলতে হবে না। তোমার আন্ডারস্ট্যান্ডিং কাজের জন্য আমার তরফ থেকে শীঘ্রই ট্রিট পাবে তুমি। বাট আজকের জন্য কিন্তু ক্লাসিক পেইন্টিং সংগ্রহ করে রেখেছি। মনে করে নিয়ে যেও কিন্তু। ক্লাসিক পেইন্টিং এর কথা শুনেই বুকের মাঝে একঝুট প্রশান্তির হাওয়া বয়ে গেল প্রিসিলার। খুশিতে চিকচিক করে উঠল তার চোখ। পুলকিত স্বরে বলল, কোথায় রাখা আছে? পেইন্টিং এর প্রতি প্রিসিলার এমন আসক্তি দেখে প্রফেসর রবার্ট বিমোহিত হলেন। চোখ দিয়ে অডিটোরিয়ামের দিকে ইশারা করে বললেন, ভেতরেই। প্রিসিলাকে আর পাইকে প্রফেসরকে বিদায় না জানিয়ে সে তক্ষুনি ছুটল পেইন্টিং এর খোঁজে। তাড়াহুড়ো করে পেইন্টিং গুলো নিয়ে বের হতেই কোথা থেকে যেন হাওয়ায় ভেসে ওর সামনে এসে দাঁড়ালো ইয়াস। তালগাছের মতো দণ্ডায়মান ছেলেটার সামনে পড়ে ছুটার গতি আকস্মিক থমকে গেল প্রিসিলার। হঠাৎ গতি জড়তে একটু ভয়ও পেল। চমকে উঠে পিছিয়ে গেল দুকদম। ইয়াসের মাঝে কোনরূপ হেলদোল নেই। নির্বিকার ভাবে সে তাকিয়ে আছে প্রিসিলার দিকে। ইয়াসকে দেখা মাত্রই সকালের সেই অভিমান আবারও মাথাচাড়া দিয়ে উঠল বুকের ভেতর। গিয়ে ছেলেটার কলার ঝাঁকিয়ে বলতে ইচ্ছে করল, সারাদিনে কেন কথা বলোনি আমার সঙ্গে? কেন একবারও মুখোমুখি হওনি আমার? এই তোমার ভালোবাসা। কিন্তু এতটা অধিকারবোধ দেখাতে তো অভ্যস্ত নই প্রিসিলা। সহসা এগিয়ে গিয়ে মুখ কালো করে বলল, আজ আমার এমন একজনের সঙ্গে মিট হলো যে সত্যি সত্যি জেন্টলম্যান। এট লাস্ট তুমি বেঁচে গেলে ইয়াস। আমার মতো অ্যানোয়িং অপছন্দের মেয়েটাকে তোমার আর সহ্য করতে হবে না। ইয়াসকে জ্বালানোর প্রয়াসে খুব রসিয়ে রসিয়ে কথাগুলো বলছিল প্রিসিলা। ভেবেছিল ইয়াস বুঝি খুব উত্তেজিত হয়ে পড়বে। প্রিসিলার চোখে এভাবে অন্য কারোর জন্য মুগ্ধতা দেখে হয়তো কষ্টও পাবে কিছুটা। কিন্তু ইয়াসের মাঝে এমন কিছুই দেখা গেল না। প্রিসিলা কথাগুলো বলার সময় তার চোখের তারায় অশুভের মতো এক কৃষ্ণাভ ছায়া পড়ল। সে নিজের মাথার ক্যাপটা আলতো হাতে প্রিসিলার মাথার উপর রাখলো। কালো ক্যাপ পরিহিত মেয়েটাকে দেখে মুখ বাঁকিয়ে ভ্রু কুঁচকে কিছু একটা চিন্তা করলো খানিকক্ষণ। তারপর ঝুঁকে এসে খুব ধীরে ধীরে একটু ভারী গলায় বলল, আই মেট হিম টু। ইয়াসের বলা কথাটা প্রথমবারের মতো ঠিক বুঝে উঠতে পারল না প্রিসিলা। সহসা প্রশ্নের পুনরাবৃত্তি করল সে, কি? সেই জেন্টলম্যান যার সঙ্গে তোর একটু আগে মিট হয়েছে, আমারও মিট হয়েছে এই তো কয়েক সেকেন্ড আগেই। প্রিসিলা পুরোপুরি নিভে গেল এবার। ঘটনা বুঝতে পেরে চোখ কপালে উঠে গেল তার। বজ্রঘাতের মতোই বলে উঠল, কি করেছো তুমি প্রফেসর রবার্টের সঙ্গে? ইয়াস কাঁধ নাড়িয়ে ঠোঁট উল্টালো, নিরুত্তাপ স্বরে জবাব দিল, যেটা করার ছিল সেটাই। শুষ্ক একটা ঢোক স্রোতের মতো বেয়ে গেল রমণীর কণ্ঠ বেয়ে। আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে। মাথায় চড়ানো ইয়াসের ক্যাপের কথা বেমালুম ভুলে গিয়ে ছুটে গেল পার্কিং এর দিকে। প্রফেসর রবার্টের গাড়িটা নেই, তার মানে বেরিয়ে পড়েছে সে। আচ্ছা, খারাপ কিছু করেনি তুই ইয়াস? প্রশ্নটা মনে উঁকি দিতে পার্কিং থেকে সোজা সড়কের দিকে ছুট লাগালো মেয়েটা। কিছুদূর যেতেই দেখলো রাস্তার পাশে পুলিশের টহল। অনেক পথচারীও জড়ো হয়েছে সেখানে। থেমে আছে বেশ কিছু গাড়ি। প্রিসিলার মনে সন্দেহ জাগলো, তাই এগিয়ে গিয়ে ডিউটি অফিসারকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি অফিসার, ইজ এনিথিং রং হেয়ার? ডিউটিরত পুলিশটি উদ্ভ্রান্ত প্রিসিলাকে দেখে একটু সন্দেহের দৃষ্টিতে চাইলো। পর মুহূর্তে কাট ইংরেজিতে জানালো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা উল্টো সোজা গিয়ে খাদে পড়েছে। প্রিসিলার চোখে মুখে আতঙ্ক, অধৈর্যের মতো জানতে চাইলো, আর গাড়ির মধ্যে কারো কোনো ক্ষতি হয়নি তো? গাড়ির মধ্যে একজনই ছিল, এই তো এই কলেজেরই প্রফেসর।
প্রিসিলাদের কলেজটাকে ইশারা করলেন অফিসার। তারপর আবারও বললেন, ওনার অবস্থা ক্রিটিক্যাল, আমরা ওনাকে এমার্জেন্সি হসপিটালে পাঠিয়েছি। অফিসারের কথায় সাময়িক স্বস্তি পেলেও ভেতর ভেতর নিদারুণ এক অপরাধবোধ জেঁকে বসল প্রিসিলার। এই কাণ্ড যে ইয়াশ ছাড়া অন্য কেউ ঘটায়নি তা আর বুঝতে বাকি নেই ওর। ছেলেটার চোখ মুখে তখন পৈশাসিক আনন্দ খেলছিল। কারোর জীবন ঝুঁকিতে ফেলে কেউ এতটা খুশি হতে পারে তাই ইয়াশকে না দেখলে বিশ্বাসই হতো না প্রিসিলার। মনে হচ্ছিল ছেলেটার সামনে পেলে ইচ্ছেমতো কথা শোনাবে, পুলিশকে নালিশ করবে, সাথে পাপাকেও। কিন্তু তখনই মনে পড়ে যে ইয়াশ আর ওদের বাড়িতে থাকে না। এই না থাকার পেছনের একটা মাত্র কারণ প্রিসিলা। শত্রু খেলার বাইরে গিয়ে ওরা নিজেদের মাঝে একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। ব্যাপারটা মাথায় আসতে পুলিশের সামনে থেকে চুপচাপ সরে গেল প্রিসিলা। জীবনে প্রথমবার ইয়াশকে ফাঁসানোর বদলে বাঁচিয়ে দিল ও। এটা কেন করলো তা জানা নেই। প্রিসিলা স্বভাবত একটু স্বার্থপর গোছের মেয়ে, কিন্তু যখন থেকে ঈশানের গল্প শুনেছে তখন থেকেই নিজের সব স্বার্থপরতাকে ভালোবাসার তোরে নিবেদন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মানে কি প্রিসিলাও ভালোবাসে ইয়াশকে? কিন্তু কখন, কিভাবে? নভেম্বর শুরু হতে না হতেই ভালোই শীত পড়েছে মিলানোতে। একটা মৃদুর হিমহিম আবহ চারিপাশ বিরাজ করে সর্বক্ষণ। সন্ধ্যা ঘনাতেই ধূসর কুয়াশার ভার হয়ে আসে স্বপ্নীল আকাশ। প্রকৃতি ধরা দেয় বছরের সবচেয়ে রুক্ষ চেহারার। তবু শীতকাল ভালো লাগে প্রিসিলার। ভালো লাগে শীতের সকাল। কিন্তু দুঃখজনক হলেও সেমিস্টার ফাইনালের জাতাকলে পিষ্ট হয়ে এখনো শীতটাকে সেভাবে উপভোগ করা হয়নি ওর। ভীষণ চাপে যাচ্ছে এই কয়দিন। ঠিকভাবে খাওয়া নাওয়া করারও ফুসরত নেই হাতে। মেয়ের শরীরের যত্নে ফ্লোরা সবসময় তৎপর থাকলেও মনের যত্ন নিতে একেবারেই ভুলেই গিয়েছে মেয়েটা। পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পাই নিজের রুমেই একাকী সময় কাটায় প্রিসিলা। কেমন যেন উদাসীন থাকে সর্বক্ষণ। এ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ফ্লোরা। একে তো ছেলে আর তার পাপার দ্বন্দ্বে মনের অবস্থা দুরূহ, তার উপর মেয়েটা অগোছালো চলাচল। সে তো আর জানে না তার মেয়ের এই উদাসীন পাগলপাড়া মনোভাবের পেছনে কারণটা তার ছেলেই। আজকাল খুব জ্বালায় প্রিসিলাকে সে। চোখের সামনে থাকুক কিংবা আড়ালে, একেবারে অত্যাশ্চর্য কাণ্ড ঘটিয়ে পাগল বানিয়ে ছাড়ে মেয়েটাকে। এমনই এক রাতের বেলা পড়াশোনা শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রিসিলা। কাল পরীক্ষা আছে, তাই পড়তে পড়তে মাঝরাত। এবার একটু ঠান্ডা মাথায় না ঘুমালে মাইগ্রেনের ব্যথায় কাল পরীক্ষার হলেই রেজাল্ট পেরিয়ে যাবে। নিরিবিলি ঘুমের প্রস্তুতি হিসেবে প্রথমে খানিকক্ষণ যোগব্যায়াম অনুসরণ করে স্কিন কেয়ার করে নিল প্রিসিলা। তারপর হাতে পায়ে ময়শ্চারাইজার মেখে পোশাক বদলানোর উদ্দেশ্যে কেবলই কোমর থেকে জামাটা তুলতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে পেছনের বারান্দায় দুমদাম করে বিকট শব্দ হলো। প্রিসিলা সতর্ক চোখে ঘুরে তাকাতেই একগুচ্ছ শীতল রেশমি হাওয়া সুপরিচিত পুরুষালী সুবাস নিয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করলো ঘরের ভেতর। প্রিসিলা তাকিয়ে রইল একইভাবে। তার কুঞ্চিত কপাল ধীরে ধীরে শিথিল হয়ে দিয়ে চোখের সামনে এসে হাজির হলো কালো হুড়িতে মুখ ঢাকা লম্বাটে এক অবয়ব। মাথার উপর হুড তোলা বলে আগন্তুকের চেহারা ঠিকঠাক বোঝা না গেলেই ঠোঁটের কোণের ওই প্লাটিনাম চকচকে রিং দুটো নিঃশব্দে বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছু। প্রিসিলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতর্কিত মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, ইয়াশ, ভয় পাইয়ে দিয়েছো তুমি। মাথা থেকে হুড নামিয়ে নিঃশব্দে ঘাড়ের উপর রেখে দিল ইয়াশ। দুর্বোধ্য চোখে চেয়ে প্রশ্ন করলো, ভয় কেন পেলে? যদি অন্য কেউ হতো? আমি থাকতে আমার ভয়ের ঘরে শীত কেটে ঢুকবে এত সাহস কার? ইয়াশের মুখে কথাটা এই প্রথমবারই শুনল প্রিসিলা। শব্দটা তীরের ফলার মতোই বুকে গিয়ে বিঁধল ওর। মনের মাঝে অন্যরকম এক অনুভূতি জাগ্রত হলো। চোখ তুলে চাইল। ছেলেটার ঘোলাটে চাহনি দেখে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না আর। অতঃপর চেয়েই রইল। ইয়াশ তীক্ষ্ণ চোখে আপাদমস্তক পরখ করলো। পর মুহূর্তেই বলে উঠল, উফ শিট, চেঞ্জ করছিলে নাকি? এতক্ষণে নিজের দিকে লক্ষ্য করল প্রিসিলা। টি-শার্টটা আগের মতোই কোমরের উপরেই তুলে ধরে আছে। ইয়াসের কথায় চট করে সেটাকে ছেড়ে দিল কোমরের নিচে। আমতা আমতা করে শাসানোর ভঙ্গিতে বলল, হ্যাঁ চেঞ্জ করছিলাম, দয়া করে এবার যাও। আচ্ছা দাঁড়াও। ভদ্রলোকের মতো বইয়ের এক কথাতেই উপাসের পর্দার আড়ালে চলে গেল ইয়াস। প্রিসিলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে ভাবল, যাক ছেলেটা একটু হলেও শুধরেছে। মনের ভাবনায় ধাতস্থ হয়ে ফের শরীর থেকে জামা টেনে খুলবে, তার মধ্যে ঠাস করে চোখের সামনে পর্দাটা সরিয়ে দিল ইয়াস। প্রিসিলা চকিত ঘুরিয়ে তাকিয়ে দেখল ঠোঁটের আগায় জ্বলন্ত সিগারেট নিয়ে পায়ের উপর পা ফেলে আয়েশ করে চেয়ারে বসে আছে ইয়াস। প্রিসিলার সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই ঠোঁটের আগায় একটা অদ্ভুত তুষ্ট হাসি উদয় হলো তার। ভ্রুটা তীর্যকভাবে উঁচিয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে শীতল গলায় বলল, লেটস কন্টিনিউ। ওর কথা শুনে চোয়াল ঝুলে পড়ল প্রিসিলার।
অবিশ্বাস্য গলায় শোধালো, তুমি কি এভাবেই বসে থাকবে? না থাকার তো কোনো কারণ দেখছি না। ইয়ার্কি করো না ইয়াশ, আমাকে ঘুমোতে হবে। হুশ চেঁচাস না, হুশ চেঁচাস না, পাপা শুনে ফেলবে। ইয়াসের অশনি ধ্বনিতে কিছুটা সতর্ক হলো প্রিসিলা। অতঃপর কোনো কিছু না বলে ইয়াসের মুখের সামনে দিয়ে জোরালো হাতে টেনে দিল পর্দাটা। তারপর আবারও চেঞ্জ করতে গেল। যাওয়ার আগে কঠোর গলায় সাবধান করে দিয়ে বলল, খবরদার যদি পর্দা সরিয়েছো। কিছুক্ষণ স্তম্ভিত চিত্তে বসে থাকলেও একটু বাদে প্রিসিলার সমস্ত সতর্কবাণী বেমালুম ভুলে গেল ইয়াস। কোনো কিছু না ভেবে আলতো হাতে টেনে সরালো বিরক্তিকর পর্দাটা। তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে উঠল পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটি, যা দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেল ইয়াস। আপনা আপনি আলাদা হয়ে গেল তার ঠোঁট দুটো, কণ্ঠতালু শুকিয়ে এলো, আঙ্গুল ফসকে কখন যে সিগারেট মাটিতে পড়ে গেল তার ইয়ত্তা নেই। নিষ্প্রভ নীলুট নয়নজোড়া আটকে রইল একই দৃশ্যে। হাতের মুঠি শক্ত হয়ে যাওয়ায় টেনে ধরা পর্দায় টান পড়ল। তবুও চোখ ভরে মন ভরে কেবল প্রিসিলাকেই দেখছিল সে। দেখতে দেখতেই বেঘুরে বলে উঠল, এত সুন্দর কেন তুই? তাকালেই নেশা ধরে যায়। আকস্মিক বাক্যে লাফিয়ে উঠল প্রিসিলা। দ্রুত নাইটির বোতাম লাগিয়ে ইয়াসের দিকে আড়ষ্টভাবে তাকালো সে। মুখ কাচুমুচু করে বলল, পর্দা সরাতে বারণ করেছিলাম তোমায়। সে কথার প্রত্যুত্তর করল না ইয়াস। চুপচাপ চেয়ার ছেড়ে মহাবৃষ্টির নিয়ে এগিয়ে এলো প্রিসিলার নিকট। মুখোমুখি দাঁড়িয়ে একটা টু শব্দ করল না। আবিষ্ট নয়নে শুধু চেয়ে থাকলো মেয়েটার দিকে। তারই তীরের ফলার মতো দৃষ্টিতে জাফরানি রঙে ছেয়ে গেল প্রিসিলার গোলাপি বরণ মুখ। লজ্জায় রাঙা হয়ে দ্রুত চোখ সরিয়ে নতমুখী হলো সে। ইয়াস গ্রীবা নোয়ালো। ধীরে ধীরে ঝুঁকে গিয়ে প্রিসিলার গলায় মুখ ডুবাবে, ঠিক সেই মুহূর্তে এক অপ্রত্যাশিত প্রসঙ্গ টেনে ওকে পুরোপুরি থামিয়ে দিল প্রিসিলা। প্রফেসর রবার্টের সঙ্গে এটা কেন করলে ইয়াশ? ডক্টর বলেছেন আগামী 3 মাসে ওনাকে হসপিটাল থেকে রিলিজ দেয়া হবে না। কেন তুমি এতটা হার্টলেস হলে বলো? পাপা তোর ব্লাইন্ড ডেট হিসেবে ওনাকে সিলেক্ট করেছিলেন তাই। ইয়াসের নির্বিকার প্রত্যুত্তর। প্রিসিলা একটু দ্বিধাজড়িত গলায় বলল, পাপার উপর বুঝি খুব রাগ? খুব। কেন? ইয়াস দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলল, আমার সামনে পাপা তোকে অন্য কারোর সঙ্গে অ্যাটাচ করার কথা বলেছে। আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না, নট এ সিঙ্গেল ওয়ান। কথা বলতে বলতে প্রিসিলা খেয়াল করলো ইয়াসের চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। ক্রোধে ফেটে যাচ্ছে সে। সহসা একটু দ্বিধাগ্রস্ত ভাবে নিজের নমনীয় হাত দুটো ইয়াসের গালে ছোঁয়ালো প্রিসিলা। নরম গলায় বলল, শান্ত হও। মুখে কিছু না বললেও দৃষ্টি শীতল হয়ে এলো ইয়াসের। সেই শীতল চোখে চোখ রেখে আবারও প্রশ্ন করল প্রিসিলা, এতটা হিংসুটে কবে হয়ে গেলে? জানি না। দাপুটে কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দিল ইয়াস। অতঃপর কিছু সময় কেটে গেল সেভাবেই, নিঃশব্দ দৃষ্টি বিনিময়ে, কেবল অনুভূতির আলাপনে। একটু বাদে প্রিসিলা একটু নড়েচড়ে উঠল। মুখের আদলে মেকি একটা ভাব ফুটিয়ে বলল, কাল আমার পরীক্ষা, আর আজ রাত জেগে বসে আছি। এখন যদি সময় মতো ক্যাম্পাসে পৌঁছাতে না পারি তখন কি হবে? দৃঢ় হাতে মেয়েটার কোমর আঁকড়ে ধরল ইয়াস। সহনীয় ধাক্কায় নিজের বুকে এনে ফেলে কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, সকালে গাড়ি নিয়ে পিক করব। বি রেডি ফর দ্যাট। সকালে সত্যি সত্যি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে অপেক্ষমান ইয়াসকে দেখতে পেল প্রিসিলা। নিজের অতি পছন্দের ছাদ খোলা ল্যাম্বরগিনির গায়ে ঠেসে নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে সে। পরনে সার্কুল রঙের স্টাইলিশ ট্রাক স্যুট, হাতে চেইনের ব্রেসলেট, চোখে বিশাল গোলাকার রোদ চশমা। ভোরের নরম বাতাসে কপালের উপর এলোমেলো হয়ে খেলছে ওর সিল্কি কালো চুল। ছেলেটার এই ঘন কালো চুলগুলো এত মারাত্মক লাগে প্রিসিলার কাছে। মাফিয়া বসটা ঠিক কি পরিমাণ সুদর্শন আর পাওয়ারফুল ছিল তাই ইয়াস ইউবানকে দেখলে কিছুটা আঁচ করা যায়। যেহেতু ইয়াস দাঁড়িয়ে আছে তাই রোহানের সঙ্গে যাওয়ার কোনো অপশন নেই, ইচ্ছেও নেই প্রিসিলার। সহসা চুপচাপ গিয়ে গাড়িতে বসলো মেয়েটা। প্রিসিলা বসার পরে ইয়াস গিয়ে গাড়ি স্টার্ট দিল। দুজনের মাঝে তখন শুনশান নীরবতা বিরাজমান। কেন জানি ইয়াসের ওই গ্লাস আচ্ছাদিত চোখের দিকে কিছুতেই তাকাতে পারছে না প্রিসিলা। তাকাতে একটা অযাচিত আড়ষ্টতা ভিড়ে ধরছে ওকে। ইয়াসের গভীর দৃষ্টি রূপরঙা মসৃণ সড়কে আটকে আছে। গাড়ি চলছে বাতাসের বেগে। আজ সকালটা মনোমুগ্ধকর। রাতের বেশ ভালো ঘুম হওয়াতে মনটা চঞ্চল হয়ে আছে তার। কুয়াশার ছাঁকনি ভেদ করে একছটা নরম সোনালি রোদে আছড়ে পড়ছে গাড়ির জানালায়। পিছে সেখানটায় চিবুক ঠেকিয়ে বাইরে মুখ বাড়ালো। তৎক্ষণাৎ একরাশ কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা নাকমুখ চিরে ভেতরে ঢুকে গেল। প্রিসিলা চোখ খিচে বন্ধ করে নিল। গাড়ির ট্রান্সপারেন্ট ছাদটা নিঃশব্দে টেনে দিল ইয়াস। হঠাৎই মাথার উপর ছায়া অনুভব হয়, তড়াক করে চোখ খুলে ফেলল প্রিসিলা। মাথার উপর ছাদ টেনে দেওয়ায় বিরক্ত চোখে ইয়াসের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? ঠান্ডা লেগে যাবে। সামনে দৃষ্টি রেখে গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে
কথাটা বলল ইয়াশ। মুখ বার হয়ে গেল প্রিসিলার। কালো চকচকে গ্লাসের আবরণ ভেদ করে রাস্তার ধারের ওই রংবাহারি জঙ্গলের দিকে দৃষ্টিপাত করে সে একাই বিড়বিড়ালো, ধুর,